আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 27 ও 28 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের তৃতীয় অধ্যায় ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তৃতীয় অধ্যায় কি তোমরা নিশ্চয়ই জানো, দুতরফা দাখিলা পদ্ধতির বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের এই ক্লাসটায় থিওরিটিক্যাল ক্লাসে তোমাদের যাবতীয় সকল বেসিক ক্লিয়ার করে দিব, যাতে তোমরা অঙ্ক করতে কোনো রকম সমস্যা ফেস করতে না হয়। চলো দুতরফা দাখিলা পদ্ধতির ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা ভাইয়া বলো তো, দুতরফা দাখিলা পদ্ধতির কথা বা এই অধ্যায়টা শুরু করতে গেলে প্রথমে আমাদের কার কথা মাথায় আসে? আমাদের লুকা প্যাসিওলির কথা, তাই না? সো এসএসসি 28 ব্যাচের বইতে আমাদের লুকা প্যাসিওলির পুরো নামটা দেওয়া আছে। আচ্ছা তোমরা কি কেউ জানো লুকা প্যাসিওলির পুরো নামটা কি? লুকা প্যাসিওলির পুরো নাম হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও ডি প্যাসিওলি। আর বলো, ফ্রা লুকা বার্তোলোমিও ডি প্যাসিওলি। আচ্ছা, লুকা প্যাসিওলি আমাদের এখানে একটা বই লিখছিল, তাই না? বই লিখছিল, বইটার নাম কি ছিল? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনিয়েট প্রপোশনালিটা। আচ্ছা, এই বইটা কিসের উপর লেখা ছিল? দেখো, এই বইটা লেখা ছিল তখন পাটিগণিত। জাস্ট এইটা একটু বেসিক, তাই না? এটা আমাদের লুকা প্যাসিওলি একটু ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত আমাদের। পাটিগণিত, জ্যামিতি এবং অনুপাত সংক্রান্ত বিষয়ে এই বইটা আমাদের ছিল। অনুপাত সংক্রান্ত, তাই তো? আচ্ছা, এটা তো বুঝে গেছে, তাই না? সো লুকা প্যাসিওলি যে বইটা লিখছে, সেই বইটার নাম হচ্ছে কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনিয়েট প্রপোশনালিটা। আচ্ছা, এই বইটা কবে পাবলিশ করা হয়? প্রথম পাবলিশটা হচ্ছে দেখো 1494 সালের 1494 সালের 10ই নভেম্বর। 10ই নভেম্বর। তোমরা কি জানো ভাইয়া, কেউ কি বলতে পারবা এই 10ই নভেম্বর, 10ই নভেম্বর হিসাব বিজ্ঞান দিবস পালন করা হয়? এটা কি তোমরা জানো? যেহেতু এই লুকা প্যাসিওলির থিওরিটাকে আমরা হিসাব বিজ্ঞান মূলনীতি ধরা হয় বা ভিত্তি হিসেবে ধরা হয়, এই জন্য 10ই নভেম্বরকে আমরা হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকি। আচ্ছা, লুকা প্যাসিওলি নিয়ে একটা সবসময় একটা কোশ্চেন আসে, যেটা আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি। বলে লুকা প্যাসিওলি কি ছিলেন? অনেকে আমরা সাধারণত ভুল করে থাকি যে হিসাববিদ বলে দিই, তাই না? লুকা প্যাসিওলি ছিল একজন ইতালীয় গণিতবিদ। ইতালীয় গণিতবিদ। কি ছিল উনি? গণিতবিদ। গণিতবিদ। আর এই যে আমাদের যে বইটা সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোশনালিটি, এই বইটা আসলে কোনো হিসাব বিজ্ঞানের উপর লেখা ছিল না। এটা কি হিসাব বিজ্ঞানের উপর লেখা ছিল? আসলে এটা কোনো হিসাব বিজ্ঞানের উপরে লেখা ছিল না। এই বইটা অ্যাকচুয়ালি আসলে লেখা ছিল তোমার গণিতের উপরে। কিসের উপরে? গণিতের উপর। গণিতের উপর আমাদের পাঁচটা অংশ ছিল, পাঁচটা খণ্ড বা পাঁচটা পার্ট ছিল। কয়টা পার্ট? পাঁচটি। এই পাঁচটি পার্টের যে কোনো একটা পার্টে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাঁচটা পার্টের যে কোনো একটা পার্টে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই পার্টে আমাদের 36টা অধ্যায় ছিল। এগুলো তো আমাদের মুখস্থ করা হবে না, জাস্ট জানার জন্য জানো যে আমি একটু জানি, লুকা প্যাসিওলি আমি একটু জানি, দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু জানি। সো এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট জানিয়ে রাখো। 36টা অধ্যায় ছিল, 36টি অধ্যায় ছিল। ওকে, এতটুকু। তাহলে আরেকটা জিনিস যদি বলি একটু অ্যাডভান্স, যেহেতু আমরা করছিলাম বেসিক টু প্রো কোর্স। সো লুকা প্যাসিওলি ছিল আমাদের, লুকা প্যাসিওলি ছিল কি? লিওনার্দো দা ভিঞ্চির শিক্ষক প্লাস ঘনিষ্ঠ বন্ধু ছিল। শিক্ষক প্লাস ঘনিষ্ঠ বন্ধু এবং ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক ছিল। এতটুকু বুঝছি? ওকে। সো তোমার লুকা প্যাসিওলি নিয়ে আমরা আর কোনো কথা বাড়াবো না এবং সুম্মা মানে তার বইটা নিয়ে কোনো কথা বলবো না। আমরা এতটুকু বেসিক শেষ। এখন আমাদের আজকের মেইন ডিসকাশন হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি। সো ভাইয়া, দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি? আমরা জানি যে পদ্ধতিতে বা যে ব্যবস্থায় লেনদেন সমূহকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয় বা দ্বৈত সত্তায় প্রকাশ করে হিসাব রাখা হয়, সেইটাই কি? দুতরফা দাখিলা পদ্ধতি। ইংলিশে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। অর্থাৎ যেই পদ্ধতিতে বা যেই ব্যবস্থায় লেনদেন সমূহকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। এই দুতরফা দাখিলা পদ্ধতিটি পূর্ণাঙ্গ, বলো, এটা তোমার এমসিকিউতে আসে, পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত পদ্ধতি। পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওকে, এতটুকু বুঝে গেছে। চলো আমরা বইটা হাতে নিই, আমাদের টেক্সট বইটা। আমরা যেহেতু বেসিক ক্লাস করতেছি, টেক্সট বইটা আমরা হাতে নিব। ওকে, এটা আমরা বুঝছি। এখানে আর মানে দুতরফা দাখিলা পদ্ধতি বুঝে গেছে। এক কথায় কি, এগুলো তোমাদের আসবে না, এগুলো জাস্ট জানার জন্য।
সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। যে পদ্ধতিতে বা যে হিসাব ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত ব্যবস্থায় হিসাব সংরক্ষণ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। উদাহরণ ক্লিয়ার করি চলো। আচ্ছা উদাহরণ দেই চলো। যে তোমরা একটা উদাহরণ বলতে পারো যে বেতন প্রদান করা হলো, যেটা আমাদের বইতে দেওয়া আছে, দেখো বেতন প্রদান করা হলো। ওকে, আমরা জানি এটা একটা লেনদেন এবং এইখানে দুইটা পক্ষ আছে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ। তাই কি আমরা ডেবিট ক্রেডিট দিকে আমি যাবো না, আমরা দুইটা পক্ষ দেখো। কি পক্ষ আছে? একটা পক্ষ আছে বেতন, আরেকটা পক্ষ কি নগদ। এই দুইটা পক্ষই কি দ্বৈত সত্তা, অর্থাৎ দুইটা সত্তা আমাদের প্রকাশ করতে হবে। এটা কি দ্বৈত সত্তা। এটার কথাই বলা আছে যে ব্যয় ব্যয় বৃদ্ধি পাওয়া মানে বেতন ব্যয় বৃদ্ধি পাইছে, আবার থেকে নগদ টাকা সম্পদ চলে গেছে। এটা কি আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির একটা উদাহরণ ছিল। এখন আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির কিছু মূলনীতি বা বৈশিষ্ট্য আছে যেটা আমাদের পরীক্ষায় আসে। এমসিকিউতে আসে যে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি, বৈশিষ্ট্য কয়টি। এটা আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? এই মূলনীতি বা বৈশিষ্ট্য হচ্ছে তোমার পাঁচটি। পাঁচটির ভিতরে প্রথমে আছে তোমার দ্বৈত সত্তা। মেইনলি এখানে দ্বৈত সত্তা নিয়ে কাহিনী আছে, সকল কিছু বলা আছে, যেটা আমাদের লেনদেন অধ্যায়ে আমরা ডিসকাস করেছিলাম যে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা জিনিসটা কি? যে প্রতিটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে, যেটা বাইরে তুমি অলরেডি দেখা যাচ্ছে বেতন এটা, বা আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র একটা হিসাব এবং নগদান একটা হিসাব। তো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার আগে, অর্থাৎ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করার আগে আমরা প্রতিটা লেনদেনের দুইটা সত্তা প্রকাশ করব। এটা কি দ্বৈত সত্তা। এতটুকু বুঝে গেছে? এখন এই দ্বৈত সত্তার পরে আমাদের কি আছে দেখো, দাতা ও গ্রহীতা। দাতা ও গ্রহীতা। আচ্ছা দাতারা দেখো, দাতা জিনিসটা কি বলতো? আমাদের সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে বা সনাতন হিসাব বিজ্ঞান পদ্ধতি অনুসারে যে সুবিধা সুবিধা প্রদানকারী, সুবিধা প্রদানকারীকে, অর্থাৎ যে সুবিধা প্রদান করবে মানে কি দাতা, আর গ্রহীতাকে যে সুবিধা গ্রহণ করবে, সুবিধা গ্রহণ করবে। যে সুবিধা প্রদান করবে উনি কি ভাই? উনি হচ্ছে দাতা। আর যে সুবিধা গ্রহণ করবে উনি কি গ্রহীতা। এটাকে যদি আমরা বলি, এটাকে ব্যক্তিবাচক হিসাবও বলে। ব্যক্তিবাচক হিসাব বলে। ওকে, এটাকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলি। যে ভাই একটা উদাহরণ দেন তো, উদাহরণ মধ্যে বুঝিয়ে দেন তো কেমন হয় এটা। যে দেখো মনে করো শিমুল স্টোরের নিকট থেকে ক্রয়, শিমুল স্টোরের নিকট হতে ক্রয়। ওকে, কত টাকা? মনে করো 500 টাকা ক্রয় করছে, 5,000 টাকা দিয়ে দিলাম, তাই না? এখন এখানে দুইটা পক্ষ দেখো, এখানে দুইটা পক্ষ কি? এটা একটা ব্যক্তিবাচক হিসাব, যেহেতু ব্যক্তির কথা সংশ্লিষ্ট আছে, এটা একটা ব্যক্তিবাচক হিসাব, রাইট? এখানে দুইটা পক্ষ দেখো, একটা কি ক্রয়, আর যেহেতু এখানে প্রতিষ্ঠান আমল কিছু একটা কি পাওনাদার, তাই না? এখন তুমি বলো যে এখন কাহিনী হচ্ছে কি, এখানে কোন পক্ষ সুবিধা গ্রহণ করছে এবং কোন পক্ষটা এক্স্যাক্টলি সুবিধাটা প্রদান করছে, এটা একটু বলো তো, বলো। দেখো ক্রয় করছি, তাই না? আমি ক্রয় করছি, তাহলে কি আমি কি সুবিধা গ্রহণ করছি? সুবিধা গ্রহণকারী, সুবিধা গ্রহণ করছি, গ্রহণ। আর পাওনাদার কি? আমাকে সুবিধা প্রদান করছে, আমাকে সুবিধা প্রদান করলো। সো পাওনাদারের জন্য কি হবে? এখানে ক্রেডিট হবে। আমি এখনো ডেবিট কার্ডে যাইনি, জাস্ট একটু ঝাপসা দিচ্ছি। আর এটা কি হবে? ডেবিট হবে। বুঝে গেছে? দাতা ও গ্রহীতা। এখানে আমাদের বইতে জাস্ট লেখা আছে যে যে পক্ষ সুবিধা দিবে উনি হচ্ছে দাতা, আর যে পক্ষ সুবিধা গ্রহণ করে উনি হচ্ছে গ্রহীতা, তাই না? আমরা আরেকবার বলতে পারি যে সুবিধা যে গ্রহণ করে উনি হচ্ছে কি ডেবিট, সুবিধা গ্রহণকারী ডেবিট লিখতে পারি, সুবিধা। এই অধ্যায়টা অনেক সহজ, বাট এগুলা না বললেই না, এই জন্য বলা লাগতেছে তোমাদের, যেহেতু আমি সবকিছু পড়াবো, এই জন্য যা যা দরকার সকল কিছু দেখাই দিচ্ছি ভাইয়া। এই জন্য কোনো ইম্পর্টেন্ট এগুলা পড়াবো,
প্রি টেস্টের আগে এগুলো তোমাদের শেষ করে দেবো, ইম্পর্টেন্ট কোনগুলো। এখন তো বেসিক টু প্রো কোর্স, আমি প্রি টেস্টের আগে তোমাদের দেখাই দেবো যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে পড়তে হবে। ওকে, তো এখন কেউ বিরক্ত হয়ে না যে ভাই সকল কিছু পড়ানো, এগুলো তো পারি, এগুলো তো সহজ। হ্যাঁ আমি জানি এগুলো সহজ, এগুলো আমারই বোঝার কিছু নাই। ওকে, তারপরও সকলের জন্য দিতে হচ্ছে। আচ্ছা, সুবিধা গ্রহণকারীকে আমরা বলি ডেবিট, সুবিধা প্রদানকারী কি? প্রদানকারী কি? ক্রেডিট। ওকে, বুঝতে পারছি, শেষ। দেখো তাহলে আমাদের প্রথমটা কি ছিল? দ্বৈত সত্তা ছিল। কি ছিল? দ্বৈত সত্তা। সেকেন্ড ওয়ান ছিল কি আমাদের? দাতা ও গ্রহীতা। সাথে সাথে তোলো, এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কয়টি থাকে? 3 নম্বর হচ্ছে তোমার ডেবিট ও ক্রেডিট করা। ডেবিট ও ক্রেডিট করা। আচ্ছা, ডেবিট ও ক্রেডিট করা জিনিসটাকে আমরা তো জানি সমান অঙ্কের আদান প্রদান হয়, তাই না? যে প্রতিটা লেনদেনে ডেবিট ও ক্রেডিট টাকার সমান পরিমাণ হবে। মনে করে এই যে আমি যেখানে বেতন প্রদান করলাম, বেতন প্রদান 5,000 টাকা। ওকে, এইখানে আমাদের দুইটা পক্ষ হচ্ছে, দেখেন একটা হচ্ছে বেতন, তাই না? আমি দেখুন ডেবিট ও ক্রেডিট করা, একটা বেতন, এটা কি নগদ, নগদান বা নগদ। সো বেতন একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে আমাদের কি হইতো? এটা আমরা এখন পড়বো না, ডেবিট, তাই না? এখানে আমরা 5,000 করব। আচ্ছা, এটা আমার দরকার নেই, ডেবিটটা বুঝলে তোমরা বুঝতে পারো না। এইখানেও কি করব? 5,000 করব। তাহলে সমান অঙ্ক করতে ডেবিট ক্রেডিট আদান প্রদান হলো, তাই না? যে এমন না যে এখানে 50,000 লিখছি এখানে 5,000 লিখছি, এরকম তো না। তো ডেবিট ও ক্রেডিট করা বুঝতে পারছি যে প্রতিটা লেনদেনে ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে, যেরকমটা এখানে হয়েছে। এই যে এরকম যে 5,000 5,000 থাকবে, এখানে 50,000 আর এক জায়গায় 5,000 টাকা হবে না। এক জায়গায় ডেবিট 5,000 হলে আরেক জায়গায় ক্রেডিট 5,000 টাকা হবে, সমান অঙ্কের আদান প্রদান হবে। 4 নম্বর হচ্ছে কি? সমান অঙ্কের আদান প্রদান, যেটা অলরেডি বোঝা হয়ে গেছে। সমান অঙ্কের আদান প্রদান, তোমরা তো 3 নম্বরটা বুঝছিলে তাই না? ডেবিট ও ক্রেডিট করা। আমরা এটা তো বলেই ফেলছি যে যে সুবিধা দিবে, মানে দাতা, দাতাটা কি? তোমার ক্রেডিট। যে সুবিধা গ্রহণ করবে উনিটা, ওটা কি? সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে কি হবে? ক্রেডিট হবে। আবার হলো সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। ভাইয়া এটা কোন নীতি বা কোন নিয়ম নীতি অনুযায়ী পড়াচ্ছেন? এটা কি সনাতন, পুরান হয়ে গেছে এটা। আমরা আধুনিক পদ্ধতিতে দেখাবো কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে। এখন জাস্ট এতটুকু বুঝো। লাস্ট ওয়ান দেখো, 5 নম্বর সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল কি হয়? এইটা তেমন একটা বোঝার কিছু নাই। এখানে দেখো সামগ্রিক ফলাফল কি হয়। সামগ্রিক ফলাফল হয় কি? দেখো, যেহেতু আমার প্রতিটা ডেবিট ক্রেডিট অঙ্ক সমান হচ্ছে, তাহলে সাধারণত সবসময় তো এরকম যে প্রতিষ্ঠানের মোট ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হয়, এতে সামগ্রিক ফলাফলটা সহজ হয় নির্ণয় করা। ওকে, সো আমরা যদি এট এ গ্লান্স একটা ওভারভিউ দেই যে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি, সাথে সাথে বলো। মূলনীতি বা বৈশিষ্ট্য হচ্ছে 5টি। কয়টি? 5টি। ফার্স্ট ওয়ান, দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা জিনিসটা কি ছিল? যে প্রতিটা লেনদেনের কমপক্ষে দুইটা সত্তা থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে। এটা কি ডেবিট ক্রেডিট নির্ণয় করার পূর্বে আমাদের করতে হবে। বুঝা গেছে? দ্বৈত সত্তা। সেকেন্ড ওয়ান ছিল কি? দাতা ও গ্রহীতা। দাতাটা কি? যিনি সুবিধা প্রদান করবেন উনি কি? দাতা বা প্রদানকারী। যিনি সুবিধা গ্রহণ করবেন উনি কি? গ্রহীতা বা গ্রহণকারী। বুঝতে পারছি। থার্ড ওয়ান কি? থার্ড ওয়ান কি? থার্ড ওয়ান কি? ডেবিট ও ক্রেডিট করা। ওকে, যিনি সুবিধা গ্রহণ করবেন কি? ডেবিট, যিনি সুবিধা প্রদান করবেন উনি হচ্ছে কি? ক্রেডিট। ফোর্থ ওয়ান হচ্ছে কি? সমান অঙ্কের আদান প্রদান। এটা আমরা জানি যে ডেবিট টাকা যে হবে ক্রেডিট টাকা ঠিক সেম পরিমাণ অ্যামাউন্টই হবে। লাস্ট ওয়ান এন্ড ফাইনাল, সামগ্রিক ফলাফল। যেহেতু আমরা মোট ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হয়, সেহেতু প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়। শেষ। এইটাই এখানে একটি বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপর যে টপিকটা পড়বে এটা আহামরি ইম্পর্টেন্ট না, তারপর তোমাকে একটু দেখাই দেই। যে বলছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহ, তাই না? সুবিধা কি? আমাদের কিন্তু একটা দাখিলা পদ্ধতি আছে। সো আমি কোনো কিছু বাদ দিব না, এই জন্য পড়াচ্ছি। যারা এগুলো পারো তারা স্কিপ করে নেক্সট টপিকে চলে যাও। ওকে, শেষ, যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এখানে বলা আছে যে আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি কি? একটা পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওকে,
বিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে, এত জানি। এখন এর সুবিধা সমূহ কি কি? ফার্স্ট টাইম বলা আছে যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। আমরা যদি এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করি, তাহলে আমরা একটা পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে পারবো। এখানে আমরা কি করতে পারবো? প্রতিটা লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করতে পারো, সমপরিমাণ টাকায় এন্ট্রি দিতে পারবো, হিসাব করতে পারো। ফলে যে কোনো একটা লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা আমাদের সহজ হয়। শেষ। লাভ লোকসান নিরূপণ করতে পারবো, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো। এখানে একটা এমসিকিউ যেহেতু আমি অনেক পরে পড়বো রিয়া মিলে, যে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রিয়া মিল প্রস্তুত করি। 4 হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। এই আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য আমরা আর্থিক অবস্থা বিভিন্ন প্রস্তুত করি। এগুলো একটু দেখা যাও, নিউজ পেপার পড়ে যাও শুধু। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, যেহেতু আমরা এই আধুনিক পদ্ধতি বা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হিসাব সংগ্রহ করতেছি, সেহেতু ভুল ত্রুটি ও জালিয়াতি হলে আমরা খুব সহজে এটা উদ্ঘাটন বা বের করতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণ, এই পদ্ধতি অতিরিক্ত ব্যয় সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় করা যায়, সঠিক কর নির্ণয়, সহজ প্রয়োগ এবং সর্বজনীন স্বীকৃতি। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, সর্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু একটা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য পদ্ধতি। এটা কি সর্বজন কর্তৃক স্বীকৃত হয়ে আসছে। ওকে, এটা কি সর্বজন স্বীকৃতি। ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, কি পড়াইছি? লুকা প্যাসিলের সঙ্গে একটু ধারণা দিলাম, তার বইটা নিয়ে একটু কথা বললাম, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বললাম, বৈশিষ্ট্য 5টা বললাম, এন্ড সুবিধাগুলো নিয়ে হালকা একটু ঝাপসা দিয়ে গেছি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। সো সকলে একটু নাড়াচাড়া দিয়ে বসে, ওকে, এনার্জি নিয়ে আসো। ঠিক আছে, ওকে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। আচ্ছা, আমাদের হিসাব সমীকরণে ভাইয়া মূল উপাদান ছিল কয়টা জানো? মূল উপাদান ছিল a ইকুয়ালস টু এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ ছিল, দায় ছিল এবং মালিকানা সত্ত্ব ছিল। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, আমরা তারপরে শিখছিলাম কি ভাইয়া, মালিকানা সত্ত্বের উপাদান ছিল কয়টি? মালিকানা সত্ত্বের উপাদান ছিল দেখেন 4টি ছিল। কি ছিল? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। ওকে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আমরা একটা, আমাদের বইতে একটা এমসিকিউ আছে যে হিসাব কত প্রকার? হিসাব মূলত কত প্রকার? হিসাব মূলত 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কি কি হিসাব আছে দেখো? একটা হলো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5 প্রকার কি আমাদের হিসাব। বুঝতে পারছি? এই 5 প্রকার কি আমাদের হিসাব। এখন এই আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি বা দুইটা সিস্টেম আছে। দুইটা পদ্ধতি বা দুইটা সিস্টেমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকি। ফার্স্ট আমি এই কর্নারে লিখি সনাতন পদ্ধতি। এটা হলো সনাতন বা প্রচলিত পদ্ধতি। হিন্দু না কিন্তু ভাইয়া, সনাতন মানে একটু ব্যাকডেটেড বা একটু ওল্ড। এইটা অনেকে সনাতন বলতে হিন্দু মানে হয়তো নর্মালি আমরা বুঝাই যে সনাতন ধর্মাবলম্বী এটা, বাট এখানে ওইটা বোঝানো হয় না। সনাতন বা প্রচলিত পদ্ধতি, প্রচলিত পদ্ধতি। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের আধুনিক, আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতি। হিসাব সমীকরণ পদ্ধতি। ওকে, দুইটা পদ্ধতি। বলো তুমি এখন আগে কোনটা শিখতে চাও? আগে বলো কোনটা শিখবা, সনাতন পদ্ধতি নাকি আধুনিক বা হিসাব সমীকরণ পদ্ধতি? ভাইয়া কোনো টেনশন নাই, দুইটাই শিখাই দিব। ওকে, শেষ, দুইটাই শিখাই দিচ্ছি। তো মুছে নেই। সো দেখো, আগে আমরা আধুনিক দিয়ে শুরু করি। আধুনিক হিসাব পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতি আমরা শুরু করছি। আমরা এখানে এত ডিটেলসে শিখবো না, যেহেতু আমাদের পরীক্ষা অ্যান্সার করা লাগবে, ভালো একটা রেজাল্ট করা লাগবে। আমরা শর্টকাটে শিখবো, শর্টকাট শিখাই দিই। দেখো, সম্পদ, তাই না? সম্পদ, এটা কি হিসাব সমীকরণ পদ্ধতি কেন বলা হয়? কারণ আমরা হিসাব সমীকরণ যে কটা উপাদান আছে ওগুলো নিয়ে এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করে শিখবো। সো শুরু করো। সম্পদ, ব্যয়, উত্তোলন, একটা সার্কেল। সম্পদ, ব্যয়, উত্তোলন। আরেকটা কি বলো? আয়। এটা ভাইয়া তার অনেক আগের একটা পুরান ক্লাসের এই ক্লাসটা করাইছিলাম। আয়, দায়, মূলধন শুরুর দিকে, বুঝছো?
আচ্ছা, সম্পদ ব্যয় উত্তোলন, আয় দায় মূলধন, আর কিছু আছে? আর কিছু আছে? আর তো কিছু নেই, তাই না? এখন দেখো, এই সম্পদ ব্যয় উত্তোলন যদি বৃদ্ধি পায়, বাড়ে, বৃদ্ধি পায় বা যদি বাড়ে, তাহলে কি হবে? ডেবিট হবে। তাহলে কি হবে? ডেবিট হবে। আর এটা যদি কমে যায়, হ্রাস পায় বা কমে যায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। প্যারা নাই, উদাহরণ তো দিবই। চিল, জাস্ট বুঝো এটা। আর অপর দিকে কি আছে? আয় দায় মূলধন, আয় দায় মূলধন। এই আয় দায় মূলধন বড়। সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। অপর দিকে আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দেখো, অপোজিট জাস্ট। বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি ক্রেডিট, হ্রাস, হ্রাস হচ্ছে তোমার ডেবিট। হ্রাস কি? তোমার ডেবিট। বুঝে গেছে? এখন দেখো, এই তিনটা স্বাভাবিক জের কি বলতো? এই তিনটা স্বাভাবিক জের কি বলো? স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আর এই তিনটা স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। এটা মাথায় রাখবা, এটা এমসিকিউ তো আসে। ঠিক আছে? তো সম্পদের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আয় দায় মূলধন, এগুলা কি? এই তিনটা স্বাভাবিক জের কি? ক্রেডিট। এই তিনটা স্বাভাবিক জের হচ্ছে কি? ডেবিট। ওকে ভাই, এখন উদাহরণ দেন। উদাহরণ ছাড়া তো বুঝবো না, উদাহরণ অবশ্যই দিব, আমরা অ্যানালাইসিস করব, তাই না? এখন দেখো, সম্পদের আমরা উদাহরণ, চলো। সম্পদ, আমরা বলছি কি ভাইয়া, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বাড়লে ডেবিট, কমে গেলে, হ্রাস পেলে ক্রেডিট। দেখেন, আসবাবপত্র ক্রয় করব, আসবাবপত্র ক্রয় আমরা এখন উদাহরণের মাধ্যমে শিখবো। আসবাবপত্র ক্রয় 10K, এত সংখ্যা লিখতে পারবো না, 10,000 টাকা আসবাবপত্র ক্রয়, তাই না? এখন এই আসবাবপত্র আমার একটা সম্পদ, তাহলে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। বুঝো নাই? আচ্ছা, আমি একদম একদম জিরো থেকে শিখে যে আসবাবপত্র ক্রয়, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাই একটা লেনদেন। এখন এই লেনদেনটা আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে কি করি? দুইটা সত্তা, দ্বৈত সত্তা বা দুইটা পক্ষ বের করব। ওকে, দুইটা পক্ষ কি? দেখেন, দুইটা পক্ষ হচ্ছে আসবাবপত্র একটা পক্ষ, আসবাবপত্র একটা পক্ষ। সেকেন্ড পক্ষটা কি? ক্রয় কি তোমার চেহারা দেখে দিবে আসবাবপত্র? চেহারা দেখে তো দিবে না, টাকা লাগবে। নগদান হিসাব একটা পক্ষ। ওকে, এখানে কি? নগদান হিসাব। বুঝে গেছে? এখন আমরা ডেবিট ক্রেডিটে যাই, দুইটা পক্ষ বের করা শেষ। এখন আমরা কিতে যাব? ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিটে দেখো, আসবাবপত্র ক্রয় করলে কি হয়? আসবাবপত্র আমার কাছে আসে, আমার প্রতিষ্ঠানের কাছে আসে, তাহলে আসবাবপত্র বাড়লো। আসবাবপত্র বাড়লে, আসবাবপত্র আমার কি? একটা সম্পদ। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। নগদ টাকা, এই নগদ টাকা আমার কি? নগদ টাকা আমারও সম্পদ, আমার তো সম্পদ। এই নগদ টাকা কমে গেলে, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। বুঝতে পারছি। আর উদাহরণ লাগবো, দিতেছি, সমস্যা কি? যে ব্যাংকে জমা, ব্যাংকে জমা, ব্যাংকে কি জমা দেয়? স্বর্ণগয়না জমা দেয়, টাকা পয়সা জমা রাখে, এগুলা না? মনে করো নগদ টাকা ব্যাংকে জমা রাখছি, নগদ টাকা আমার কি? বলো, নগদ টাকা আমার কি? সম্পদ। তাহলে নগদ টাকা চলে গেছে, সম্পদ চলে গেছে, সম্পদ কমে গেছে, তাহলে কি হবে? ক্রেডিট হবে। সো নগদ ক্রেডিট। এই টাকা কোথায় গেছে? ব্যাংকে গেছে। ব্যাংক আমার কি? ব্যাংকও আমার একটা সম্পদ, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর বুঝানো লাগবে? বেশি বুঝালে পাবলিক চলে যাবে, ক্লাসই করবো না, যে দূর এত লিঙ্ক করে বুঝে কেন, এগুলো পারি আমরা। ওকে, এখন বলেন ভাই, ব্যয়, ব্যয়ের উদাহরণ দেন। আমরা বলছি কি? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় একটা উদাহরণ দিব, বেশি দিব না। বেতন প্রদান, বেতন প্রদান, টাকা পয়সা বসায় নাও, যার যত স্যালারি লাগে নিয়ে নাও। বেতন প্রদান পক্ষ কয়টা? দুইটা। একটা কি? বেতন, আর একটা কি? নগদ। সো বেতন আমি বললাম কি? বেতন আমার জন্য একটা ব্যয়। আর স্যার, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। স্যার, বেতন কি? ডেবিট। নগদ টাকা আমার জন্য একটা কি? সম্পদ। সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। কোনো সমস্যা? সমস্যা? সমস্যা নেই। আবার এখানে আসতে পারে ভাড়া পরিশোধ করা হলো, একই তো জিনিস। বুঝতে পারবো? এখন উত্তোলন, উত্তোলন দেখো, উত্তোলন কি বলছি? উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সব কি লিখবো? মালিক উত্তোলন, মালিক উত্তোলন করছে,
মালিক উত্তোলন করলো কয় টাকা, মনে করো 10,000 টাকা। এখন উত্তোলন করছে, এখানে কয়টা পক্ষ, দুইটা পক্ষ, উত্তোলন একটা, আরেকটা কি নগদ একটা, উত্তোলন একটা, নগদ একটা। আমরা কি জানলাম স্যার, উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট হয়, উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট, বসান ডেবিট। নগদ টাকা আমার জন্য সম্পদ, সম্পদ কমে গেলে হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। বুঝা গেছে? আশা করি এই 3 সালারি নিয়ে কোনো প্যারা নাই। সম্পদ, ব্যয়, উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, উইথ প্রপার এক্সপ্লেনেশন সহকারে বুঝিয়ে দিছি। শেষ। ওকে, এখন আসেন আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন। ভাইয়া এটার উদাহরণ দেন 3টা। আয় কি, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় এত টাকা, ধরো 10,000 টাকা। এখন পণ্য বিক্রি করলে তুমি কি পাও, মনে করো তুমি ডাস্টারটা বিক্রি করলা, নাও কত টাকা, 100 টাকা, 50 টাকা। সো কি পাবা, নগদ টাকা পাবা, আর আয় হবে, তাই না? নগদ, দুইটা পক্ষ কি নগদ, আর একটা কি বিক্রয়। নগদ টাকা আমার কি, নগদ টাকা আমার সম্পদ। আর সম্পদ কখন ডেবিট হয়, যখন সম্পদ বাড়ে। এখানে আমার কাছে কি হচ্ছে, আমার কাছে নগদ টাকা আসতেছে, তার আমার পকেটে টাকা বাড়বে, এই জন্য কি নগদান ডেবিট। বুঝতে পারছি। আর এখন বিক্রয়, বিক্রয় করলে কি হয়, আয় হয়। আয় কখন ক্রেডিট হয়, যখন আয় বাড়ে, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। বুঝতে পারছি এটা। শেষ। তারপর কি, তারপর দায়, দায়, ঠিক আছে। এখন একটা উদাহরণ দিতে পারো যে বাকিতে পণ্য ক্রয়, একদম পরিচিত একটা উদাহরণ, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়, তাহলে এখানে কি আমরা জানি কি, বাকিতে পণ্য ক্রয় করলে ভাইয়া কি হয়, পাওনাদার হয়, প্রদ হিসাব হয়। পাওনাদার এবং প্রদ হিসাব একই জিনিস। সো ক্রয় এবং পাওনাদার। ওকে, এখন ক্রয় ডেবিট হবে না ক্রেডিট হবে, ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। পাওনাদারে আমার একটা কি দায়, দায় কখন ক্রেডিট হয়, দায় যখন বৃদ্ধি পায়। তো দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। বুঝতে পারছি। এখন আসে কি মূলধন, এখন আসে মূলধন। মূলধনে কি, মালিক মূলধন বিনিয়োগ করছে, এটা আমরা সবাই জানি। মালিক মূলধন আনয়ন বা মূলধন বিনিয়োগ। মালিক মূলধন বিনিয়োগ করলে কি করে, আমরা সাধারণত নগদ টাকা বিনিয়োগ করে। সো নগদ একটা কি মূলধন। ওকে, সো নগদ টাকা আমার জন্য কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। মূলধন বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। আশা করি বুঝতে পারছি আমরা। শেষ। সো আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা ভাইয়া শিখছি, শিখতে পারছি, কমেন্টে জানাও শিখতে পারছি কি। সো আরেকবার যদি আমরা রিভিশন দিই ভাইয়া, বলো সম্পদ, সম্পদ, ব্যয়, উত্তোলন। সম্পদ, ব্যয়, উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এটাই কি আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, শিখতে পারছি। ওকে, এখন আমাদের সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে শিখি। চলো। সো প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে আমরা 3 ভাবে হিসাবটা প্রস্তুত করি। কয় ভাবে, 3 ভাবে। দেখেন, প্রথমটা হচ্ছে কি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব, যেখানে এগুলো আমি ডিটেলসে বলবো না, এগুলো ইন্টারে অনেক ডিটেলসে পড়াবো, অ্যাডমিশন ডিটেলস। এখন যদি বেশি ডিটেলস পড়াতে যাই, ক্লাসটা লিংদি হবে, পোলাপেন তোমরাই নিজেরা বলবা যে অধ্যায় হলো এতটুকু, আপনি পড়াছে এতটুকু, এগুলো লাগবে না, আমি এখন পরে কি করুন, তাই না? সামনে প্রিটেস্ট পরীক্ষা। সো যতটুকু লাগবে ততটুকু পড়াই দেই। ব্যক্তিবাচক হিসাব। আরেকটা কি ভাইয়া, সম্পত্তিবাচক। ব্যক্তিবাচক অলরেডি শিখাই ফেলছি, কিভাবে শিখেছি তোমরা নিজেরও জানো না। সম্পত্তিবাচক। আর একটা কি তোমার নামিক হিসাব, নামিক হিসাব। চলো শুরু করি। ব্যক্তিবাচক হিসাবে ভাইয়া ডেবিট কে ক্রেডিট কি, ব্যক্তিবাচক হিসাবে যেই পক্ষ সুবিধা দিবে ওই পক্ষ কি, ব্যক্তিবাচক হিসেবে একটা পক্ষ কি দেয়, সুবিধা দেয়, আর একটা পক্ষ সুবিধা গ্রহণ করে। তাহলে আমরা বলি সুবিধা গ্রহণ করলে, সুবিধা গ্রহণ করলে, সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট,
সুবিধা প্রদান ক্রেডিট। বুঝতে পারছি, বুঝছি। এই যে উদাহরণটা দিয়েছিলাম, কি উদাহরণটা দিয়েছিলাম, যে শিমুলের কাছ থেকে আমি কি করছি, শিমুল কিন্তু আমার একটা বন্ধু না, বুঝছো, আমরা শিমুলকে ডাকি। তো শিমুলের কাছে বা শিমুলের থেকে পণ্য ক্রয়, শিমুলের থেকে পণ্য ক্রয় 10K, 10,000 টাকার পণ্য ক্রয় করছে শিমুলের কাছ থেকে। তাহলে এখানে একটা পক্ষ, এটা একটা কি ব্যক্তিবাচক হিসাব। কিভাবে বুঝলাম? ব্যক্তি নাম ডিরেক্টলি দেওয়া আছে, আর কি ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তির সাথে সম্পর্কিত, ব্যক্তির সাথে রিলেটেড আছে, তাই না? শিমুলের কাছ থেকে পণ্য ক্রয় করছি, তাহলে সুবিধা গ্রহণ করছে কে? আমি কিনছি ওর কাছ থেকে, তাই না? ক্রয় হিসাব, ক্রয় হিসাব কি হইব? ডেবিট হইব। এই পক্ষ কি করছে? সুবিধা গ্রহণ করছে। তাহলে সুবিধা প্রদান করলো কে? শিমুলিয়া প্রদান করছে, তাই না? সুবিধা প্রদান করছে কে? এই শিমুলিয়া প্রদান করছে। এটা ব্যাচেলার পয়েন্ট ওই শিমুলিয়া না, ঠিক আছে? এর সুবিধা প্রদান করছে কে? এই শিমুলে। সো শিমুল কে? আমার পাওনাদার, আমার কাছে টাকা পাইবো। সো পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা পরীক্ষাতে তেমন একটা আসে না, বাট অবশ্যই শিখা লাগবে, আসলে জানা লাগবে, তাই না? সো আমরা আধুনিক পদ্ধতি করতে পারবো, ঠিক আছে? সো ব্যক্তিবাচকটা বুঝে গেছে, বুঝতে পারছি। ব্যক্তিবাচকটা আমাদের ব্যক্তির সাথে সম্পর্কিত থাকে। এরা ডিটেলস টাইম পড়াইলাম না, পড়ালে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে, যদি এটা তেমন একটা দরকার নাই। এখন ভাই আসেন সম্পত্তিবাচক। সম্পত্তি তো আমরা চিনি, সম্পত্তি আমরা চিনি না, আমরা জানি। তো সম্পত্তি যদি আসে, সম্পত্তি আসলে বা বাড়লে ডেবিট, এটা তোমরা পারো ভাইয়া। তারপরও একটু ফর্মালিটি করে পরিচয় করে দিচ্ছি, ফর্মালিটি করে পরিচয় করে দিচ্ছি, যাতে তোমরা বলতে পারো যে ভাইয়া তো শিখেছে এগুলা, সনাতন পদ্ধতি, এগুলো তোমরা পারি, তাই না? এগুলা সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি গেলে কি? ক্রেডিট। ভাইয়া উদাহরণ দেন। ওই সেম জিনিস, আসবাবপত্র ক্রয় একই জিনিস ভাই, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো তো সম্পদ, তাই না? কম্পিউটার ক্রয়, এগুলো সবই সম্পদ। ধরো একটা নতুন উদাহরণ দেই, কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় কত দিব? কোনটা কিনবা? ধরো 50K দিলাম, বেশি দিইনি। কম্পিউটার ক্রয় 50K। কম্পিউটার আমার জন্য একটা সম্পদ, তাহলে সম্পত্তি আসছে, তাহলে কম্পিউটার যদি অফিসের প্রয়োজন ব্যবহৃত, তাহলে কম্পিউটার কি হবে? অফিস সরঞ্জাম হবে, তাই না? সো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কি? ডেবিট। কি দিয়ে ক্রয় করছো? নগদ টাকা দিয়ে, সো নগদান ক্রেডিট। এগুলো তুমি অটোমেটিক পারো। সো এটা সম্পদ, এটা সম্পদ, একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। তো সম্পত্তি আসলে ডেবিট, এই অফিস সরঞ্জাম আসছে ডেবিট হয়েছে, সম্পত্তি নগদ টাকা চলে গেছে জন্য ক্রেডিট হয়েছে। আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, লাস্ট ওয়ান আছে নামিক হিসাব। ভাই নামিক হিসাবই সব, এটা একটু শিখো, তাই না? এগুলো এমসিকিউতে আসে, অঙ্কতে দেখলে আসে না, এমসিকিউতে আসে, ঠিক আছে? নামিক হিসাবটা কি দেখো, নামিক হিসাব হচ্ছে কি, তোমার আয় ব্যয় উত্তোলনের যাবতীয় হিসাবটা কি? নামিক হিসাব, তাই না? এক কথা নামিক হিসাব, বুঝে গেছে? এই নামিক হিসাবে তোমার কি হয়? খরচ বা ক্ষতি, খরচ বা ক্ষতি হলে কি ভাইয়া? ডেবিট হয়। কি হয়? খরচ বা ক্ষতি। তোমরা ব্যয় পড়বা, ব্যয় পড়ো, এখন ইন্টারেস্টে ব্যয় আর খরচের একটা পার্থক্য বুঝতে পারবা। ব্যয়টা কি? হালকা একটু বলে দিব, ব্যয়টা কি? ব্যয়টা হচ্ছে যে ব্যয়ের মাধ্যমে একটা লং টার্ম একটা বেনিফিট পাবা। মনে করো, কি মনে করবা? মনে করো আমি যে যে ফোনটাতে ক্লাস নিচ্ছি, তাই না? এই ফোনটা মনে করো বেশি দাম না, অ্যান্ড্রয়েড তো, আমারই বেশি বাজেট নেই, মনে করো 17 না 20,000 টাকার মধ্যে একটা ফোনটা নিয়েছিল। সো এই ফোনটা কি আমার একটা ব্যয় হয়েছে, এই ব্যয়ের ফলে আমি একটা দিয়ে মধ্যে সুবিধা পাচ্ছি। মনে করো এটা দেখি, আমাকে ফোনের জায়গায় আমি একটা ট্যুর দিয়ে আসলাম, তাই না? এটা আমার কি হইতো? একটা খরচ হইতো। এই খরচ হলে আমি এর মধ্যে সুবিধা পাইনি, তাই না? এটা, সো এটা তুমি ইন্টারভিউতে আরো ডিপলি শিখতে পারবা। সো নামিক হিসাবে আমাদের কি হবে? নামিক হিসাবে আমাদের খরচ বা ক্ষতি হলে ডেবিট, খরচ বা ক্ষতি হলে ডেবিট। একটা উদাহরণ দিব, আচ্ছা দেই তাহলে, শেষ করে দিই তাহলে। আয় বা মুনাফা হইলে ক্রেডিট। এগুলো সবই তো তোমরা বলবো ভাই এগুলো তো পারি আমরা। এখন দেখো, খরচ বা ক্ষতি হলে, খরচটা কি দেখো, বেতন প্রদান, এটা তোমার জন্য একটা খরচ না? বেতন প্রদান একটা খরচ। সো এখানে কি হলো? বেতন ডেবিট হইব, নগদের হিসাব ক্রেডিট হইব, তাই না? আবার এখানে মনে করো পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় তোমার কি একটা আয়, সো আয় কি হইব? ক্রেডিট হইব, মানে বিক্রয় যেটা, বিক্রয় ক্রেডিট হবে, নগদ ডেবিট হবে। সো এগুলো আমি আর বুঝাচ্ছি না। ওকে, শেষ।
আবার যদি এট এ গ্লান্সে আমরা একটু শেষ করি, চলো সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় এক কথা শেষ করি। আমরা তিন ভাবে করছিলাম, ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক। ব্যক্তিবাচকে কি, যে সুবিধা গ্রহণ করবে উনি কি ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। সম্পত্তিবাচকের সম্পদ আসলে ডেবিট, সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাবে খরচ বা ক্ষতি ডেবিট, আয় বা মুনাফা ক্রেডিট। বুঝতে পারছি? ফিনিশ। একদম পানি পানি হয়ে গেছে না? সো আমরা কি করলাম, আধুনিক পদ্ধতিতে বা আধুনিক পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয় শিখছি এবং সনাতন বা প্রচলিত পদ্ধতিতে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় শিখে ফেলছি। ওকে, এখন চলো অ্যাপ্লাই করি। অ্যানালাইজ করলাম, এখন অ্যাপ্লাই করা লাগে, বুঝছো? আমরা বইতে উদাহরণ আছে কিছু, এগুলা দিয়ে অ্যাপ্লাই করব। চলো চলো। আচ্ছা দেখো, আমাদের 28 পৃষ্ঠা বইয়ের 28 পৃষ্ঠা বের করো। তো বলা আছে লেনদেনে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব। ওকে, এখানে এই অধ্যায়ে একটা অঙ্ক আসে যে ডেবিট ক্রেডিট কারণ সহ নির্ণয় করো। ডেবিট ক্রেডিট কারণ সহ নির্ণয় করো, এটা কি শিখাই দিব? ওকে, শিখাই দিই, যেহেতু আমি সব ক্লাসই সবকিছু করাই দিচ্ছি, এটাও শিখাই দিই, কোনো কিছু বাদ যাবে না, বাদ যাবে না একটিও, বুঝে গেছে? তো দেখো, প্রথম তারিখে প্রথমে কি করছে, নগদে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। সো মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, এটা কত শিখাবো, নগদ আর মূলধন, একদম বেসিক থেকে শিখাচ্ছি, নগদ আর মূলধন। নগদ বৃদ্ধি পেলে কি হয় ভাইয়া, ডেবিট হয়। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দুইটা জিনিসই বাড়ছে। তো এটা কারণটা কি, মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ এই বৃদ্ধি পাইছে, অপরদিকে মালিকানা সত্ত্ব বা মূলধন ওই বৃদ্ধি পাইছে। এটা কি কারণ, এটা কি আধুনিক পদ্ধতিতে কারণ। ঠিক আছে, এটা বুঝতে পারছি প্রথমটা। এন্ড দুই নম্বরটা কি দেখো, দুই নম্বরটা বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। ভাইয়া এখানে কি হলে নিতাম না, যে ব্যক্তিগত প্রয়োজনে আসবাবপত্র কিনছেন আপনি, মালিক কিনছে, তাহলে এটা তো লেনদেন হইতো না, কি হইতো, ঘটনা হইতো। যেহেতু আমাদের অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করছে, এটা কি আমাদের লেনদেন। অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করলে কি হয়, আমরা কি শিখছিলাম, সম্পত্তি বাচক হিসাবে সম্পত্তি বাড়লে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। বা আমরা কি শিখছিলাম যে আধুনিকে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সেমই তো। সো আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র বৃদ্ধি পাবে, আসবাবপত্র বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। এই আসবাবপত্র কিনতে কি লাগবে, পয়সা, পয়সা লাগবে না, সো নগদ, হয় না পয়সা হবে, তাই না? সো নগদান ক্রেডিট। বুঝতে পারছি। তাহলে ভাই কারণটা কি, আসবাবপত্র ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদান হিসাব এ, নগদান হিসাব এটা কি সম্পদ, সম্পদ এ হ্রাস পেয়েছে। শেষ। গরম পড়ছে ভালোই, তাই না? আচ্ছা 3 তারিখ, কর্মচারীদের বেতন প্রদান, সেম জিনিস। বেতন কি আমাদের ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। বেতন, এখানে কি বেতন, বেতন ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে কি হবে, ডেবিট হবে। তাহলে তুমি বেতন দিবে কি দিয়ে, নগদ টাকা দিয়ে। নগদ তোমার জন্য একটা কি সম্পদ, তাহলে নগদ টাকা চলে যাবে, সম্পত্তি চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। ওকে, কারণ কি, কর্মচারী বেতন প্রদান করার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, ওই হ্রাস পেয়েছে। এবং নগদান হিসাব মানে নগদ এ হ্রাস পেয়েছে, এটা যেন বলি ওই হ্রাস, ওই হ্রাস, আর একটা কি এ হ্রাস। ঠিক আছে, এই মাইনাসটা কিন্তু নেগেটিভ আর কি। ঠিক আছে। আচ্ছা 4 নম্বরে, 4 নম্বর দেখো, পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে কি হয়, এটা কিন্তু নামিক হিসাব, যদি জিজ্ঞেস করি কি নামিক হিসাব না, নামিক হিসাব। আচ্ছা দেখো, পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে কি হয়, ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পাইছে। ক্রয়, ক্রয় কি ডেবিট, পণ্য কি দিয়ে কিনছো, নগদ টাকা দিয়ে, নগদ, নগদান ক্রেডিট। সো এখানে কি লিখবো, সে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পাইছে, ওই হ্রাস। এবং নগদান হিসাব সম্পদ হ্রাস, এ হ্রাস। সেম সেম বাট ডিফারেন্ট, তাই না? 5 তারিখ, 5 তারিখ কি হয়েছে, ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে, নগদ টাকা কমে, ব্যাংকের টাকা বাড়ে, নগদ টাকা কমে। সো ব্যাংক হিসাব ডেবিট, সো ব্যাংক হিসাব ডেবিট। এটা একটা সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট, নগদ টাকাটা সম্পদ, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। এখানে লিখবো কি, সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। কারণটা কি, ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংক হিসেবে টাকা বৃদ্ধি পেয়েছে মানে এ প্লাস, অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে মানে এ মাইনাস। 5টা বুঝাই দিলাম, একটা 6 নম্বরটা এখানে বুঝাই। পণ্য বিক্রয় করা হইলো,
পণ্য বিক্রয় করছে, বিক্রয় করলে কি হয়? আয় হয়। পণ্য বিক্রয় নগদ টাকা পাও, সো নগদ আর বিক্রয়, নগদ ডেবিট, বিক্রয় ক্রেডিট। সো কি হবে? নগদ প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, তাহলে এ প্লাস। অপর দিয়ে বিক্রয় করলে কি হয়? আয়, আয় বৃদ্ধি পাইছে, তাহলে ওই প্লাস। এগুলো কি কারণ। 7 নম্বর দেখেন, 7 নম্বরটা কি? বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করছো। মনে করো আমি আমার পেজের জন্য মেটা অ্যাড কোম্পানিতে বা মেটা অ্যাড দিলাম, 5,000 টাকা একটা অ্যাড দিলাম, এটা আমার জন্য একটা খরচ। তো বিজ্ঞাপন আমার জন্য একটা খরচ। বিজ্ঞাপন খরচ বা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কি দিয়ে দিব? ডলার দিব, টাকায় দিব, তাই না? নগদ, নগদান ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। সো বিজ্ঞাপন কি হচ্ছে? আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, ওই হ্রাস। আর নগদান হিসাবে ক্রেডিট মানে এই হ্রাস। বুঝতে পারছি? বুঝা গেছে? দেন আমার 8 তারিখে দেখো, মুছে দি, তোমার কষ্ট হবে, এটা আমি চাই না। সব কিছু করে দিব। 8 তারিখ, এবার এখানে লিখবো 8 তারিখে কি? কমিশন পাওয়া গেছে। কমিশন কি দিয়ে পাইছো? তুমি নগদ টাকা পাইছো না? নগদ টাকা, সো নগদান ডেবিট। আর কমিশন পাইছো, তার কমিশনটা আয় হয়েছে। দালালি হয়তো করতে উঠছে, দালালি করতে পারে হয়তো, বুঝছো? এটাকে আমি ইংলিশে ব্রোকার বলি। তোমরা যখন ইন্টারে উঠবা, শেয়ার মার্কেট অঙ্ক করবা, তখন ব্রোকার, অবলেখক, তাই না? এটা নগদান হিসাব ডেবিট, কমিশন আয় ক্রেডিট, কমিশন আয় ক্রেডিট। নগদ টাকা বাড়লে এ প্লাস, সম্পদ বৃদ্ধি পায়। আর আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, তাহলে ওই প্লাস। ওকে, দেন 9 নম্বর। 9 নম্বর কি? ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল। ব্যাংকে টাকা রাখছো, ইন্টারেস্ট। এখন আমরা সুদ বলি, এখন বলি কি আমরা? এখন আমরা ইন্টারেস্ট বলি। ব্যাংকের থেকে সুদ পাওয়া গেল। ব্যাংক সুদ কি আদ্যে মানে কি বলে? ব্যাংকে মনে করো আমার অ্যাকাউন্ট আছে, তাই না? এখন 10,000 টাকা সুদ হয়েছে, আমার এখন 10,000 টাকা অ্যাড করে দিবে, তাহলে ব্যাংক হিসেবে টাকাটা বাড়বে, রাইট? ওকে, সো নগদ টাকা তো বাড়লো না, বাড়লো কোথায়? ব্যাংক হিসাবে। সো ব্যাংক হিসাব। আরেকটা কি? ব্যাংক সুদ। ব্যাংক সুদ তো আমার জন্য একটা আয়, তাই না? সো ব্যাংক সুদ হিসাব। সো ব্যাংক হিসাব, ব্যাংক আমার জন্য একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। ব্যাংক সুদ, সুদ আমার জন্য একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এটা ট্রিটমেন্টটা কি হবে? সম্পদ বৃদ্ধি পাইছে, এ প্লাস। এটা কি? আয় বৃদ্ধি পাইছে, তাহলে ও ই প্লাস। ওকে, 10 তারিখ। 10 তারিখে কি হয়েছে দেখেন, ধারে পণ্য বিক্রয় করা হলো। আবার বলি, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বা প্রদ হিসাব, ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব। তো ধারে পণ্য বিক্রয় করছে, ধারে পণ্য বিক্রয় করলে কি হয়? প্রাপ্য, প্রাপ্য হিসাব। এটা ভাইয়া কেন ডেবিট দিলেন? আরে ভাই, ওর থেকে আমি টাকাটা পাবো, চলতি সম্পদ, ওর থেকে টাকা আমি যেমনি খুশি সেমনে, মানে যেভাবে হোক আমি আদায় করে নিব, তাই না? তো প্রাপ্য হিসাব, ওর থেকে আমি টাকা পাবো, প্রাপ্য। প্রদেয় মানে দিতে হবে, প্রাপ্য মানে পাবো। আর কি? আয় হয়েছে, সো কি? বিক্রয় হিসাব। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তো প্রাপ্য হিসাব মানে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে এ প্লাস। অপর দিকে আয় বৃদ্ধি পাইছে, তাহলে ওই প্লাস। একই তো জিনিস যাচ্ছে। 11 তারিখ দেখো, 11 তারিখ মানে শেষ না, বাড়া বাবদ চেক প্রদান করলো। একটা কথা মাথায় রাখবেন, চেক হইলেই এটা যাবে না, ব্যাংকে যাবে, ব্যাংক থেকে টাকা উঠাইতে হবে, চেক, তাই না? ভাড়াও তুমি চেক প্রদান করছো, ভাড়া আমার জন্য কি? একটা ব্যয়, সো ভাড়া হিসাব। আর কি? চেক মানে কিন্তু ব্যাংক, সো ব্যাংক হিসাব। সো ভাড়া আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ব্যাংক আমার জন্য একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সো ওই মাইনাস, ওই মাইনাস আর এ মাইনাস। ওকে, বুঝতে পারছি। এন্ড লাস্ট ওয়ান, 12 তারিখ। 12 তারিখ কি দেখো, মানে ক্লাস তো বোঝা যাচ্ছে, তাই না? কাজে দিচ্ছে না, যে আমরা যা শিখলাম সে কিন্তু কাজে দিচ্ছে। যে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, আমি শিখেছিলাম কি? সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তো ব্যাংক হতে উত্তোলন করছে, এখানে একটা জিনিস শিখার আছে, একটু নোট করবেন। আচ্ছা, আমি করে দিই, তাই না? তোমরা কেন নোট করো? তোমরা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে গ্যালারিতে রেখে দিবা। আচ্ছা দেখো, আচ্ছা, প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে দেখো, প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান থেকে উত্তোলন, এটা কি? মালিকের ব্যক্তিগত উত্তোলন। প্রতিষ্ঠান থেকে উত্তোলন হলে কি? মালিকের
ব্যক্তিগত উত্তোলন, মালিকের ব্যক্তিগত উত্তোলন। আরেকটা, এটা কি 1 নম্বর, তাই না? আরেকটা কি হচ্ছে, আর যদি ব্যাংক থেকে উত্তোলন বোঝায়, যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক থেকে, এটা কি ব্যাংক থেকে, হ্যাঁ ব্যাংক থেকে বা ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন বুঝালে কি হয়, ব্যাংক থেকে উত্তোলন বুঝালে এটা ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন বোঝায়, ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন। ভাবছিলাম তো আজকে খুব শর্টকাটে শিখিয়ে দিব, বাট ক্লাস শুরু করলে ডিপলি চলে যাই, তাই না? সো কি, প্রতিষ্ঠান থেকে উত্তোলনকালে এটা আমরা কি বুঝে ধরে নিব, প্রতিষ্ঠান থেকে যদি উত্তোলন করে এটা ধরে নিব যে ব্যক্তিগত উত্তোলন, অপরদিকে ব্যাংক হতে উত্তোলন করলে এটা ধরে নিব যে ব্যবসার প্রয়োজনে উত্তোলন। আশা করি বুঝতে পারছেন, তাই না? তো মুছে দেই। ওকে, লাস্ট ওয়ান আমাদের কি ছিল, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন মানে কি, ব্যবসার প্রয়োজনে উত্তোলন, তাই না? এখানে তো বলা আছে, অনেক সময় বলাও থাকবে না, অনেক সময় বলা থাকবে যে মানে ব্যাংক হতে উত্তোলন কিন্তু ব্যক্তিগত প্রয়োজন, তারপর ঘটনা হবে না, তাই না? তো কিছু এক্সেপশন থাকতে পারে। সেখানে কি হবে, ব্যাংক হতে উত্তোলন করলে কি হবে বলো তো, ব্যাংক হতে উত্তোলন করলে তুমি নগদ টাকা পাবা, নগদান হিসাব ডেবিট, আর এটা কি ব্যাংক হিসাব ক্রেডিট। এখন বলো, নগদ হিসাবে সম্পদ, নগদ টাকা বাড়ছে, বাড়লে ডেবিট, ব্যাংকে থেকে টাকা কমছে তাহলে কি ক্রেডিট, সেটা কি এ প্লাস এ মাইনাস। ওকে ভাইয়া, যে আমাদের এখানে 12টা লেনদেন ছিল, সলভ হয়ে গেছে। আর কোনো সমস্যা? বুঝতে পারছি। কারণ এখানে একটা কাজ আছে 29 পৃষ্ঠা, এটা বুঝিয়ে দিব। ধরো একটা বিরতি নেই। কত মিনিট হয়েছে দেখো তো, ক্লাসটা বেশি হয়েছে? তোমাদের কার পড়ার কি অবস্থা ভাইয়া? এখন কিন্তু আমি রাতে ক্লাসটা রেকর্ড করতেছি, এখন বাজে, তোমার একটু বলি, এখন বাজে রাত 1টা। তো একটু পরিশ্রম করতে হবে ভাইয়া, সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা পরে দেবে, টেস্ট পরীক্ষা চলেছে, আর টেস্ট পরীক্ষা শেষ হওয়া মানে তো মনে করো তোমার বোর্ড পরীক্ষা চলে আসে। তো একটু কষ্ট করতে হবে এই কয়টা দিন, একটু বেশি বেশি করে বেসিকটা ক্লিয়ার করতে হবে। আর আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী নিয়ে আমার অলরেডি ইউটিউব চ্যানেলে তোমার কটা 2-3টা ভিডিও আপলোড করা আছে, তারপর আমি তোমাদের বেসিকটা পুরো কোর্স আর্থিক বিবরণী একদম পানি পানি করে দেবো, ঠিক আছে? সো বিজনেসের সাথে থাকতে হবে। দেখো 29 পৃষ্ঠা যাই, মেসার্স জয়া অ্যান্ড কোম্পানির নিম্নোক্ত লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট কারণ সহ উল্লেখ করো। আচ্ছা, এটা আমরা একটা অঙ্ক হিসাবে করবো, তাই না? ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ উল্লেখ করো। চলো আমরা একটু করি, অঙ্কটা করি। অঙ্কটা ছক আছে এরকম তোমার, তারিখ আছে, তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, এটা কি কারণ, তারিখ, পক্ষ, বা ওই যে দুইটা পক্ষ থাকে বা দুইটা হিসাব থাকে, এটা আর কি পক্ষ বা হিসাব। এখানে লিখবে কি ডেবিট বা ক্রেডিট, টাকা এন্ড কারণ। ওকে, সো আমাদের প্রথম 1 তারিখে দেখো, মিসেস জয়া মুখার্জি ব্যবসায় আরো 20,000 টাকা বিনিয়োগ করছেন। আমি একদম সুন্দর করে একদম বেসিক চাই। আচ্ছা, 20,000 টাকা বিনিয়োগ করেছে, তার মানে কি হতে পারে ভাবি তো, 20,000 টাকা বিনিয়োগ করলে ব্যবসায় নগদ টাকা বাড়ছে আর মালিকের মূলধন বাড়ছে। তো এখানে পক্ষ কয়টা, দুইটা, একটা কি নগদ আর একটা কি মূলধন, লিখে ফেলেন আগে। তো পক্ষতে লিখবেন দুইটা, এটা কি নগদ, নগদান লিখতে পারেন, এটা কি মূলধন। এখন বুঝতে হবে, আমার কি প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে, আমি তোমাদের মতো চিন্তা করতেছি, দেখো তোমরাও এখন তো বুঝতেছো আমি তোমাদের মতো, বাট এত বুঝে করা লাগবে না, আগে বুঝো দেন অটোমেটিক হয়ে যাবে। তো নগদটা কি ব্যবসায় বাড়ছে? হ্যাঁ, মালিক আমার টাকা দিছে, আমি জানি কি ভাই, ব্যবসায় প্রতিষ্ঠান মালিক এবং ব্যবসা তো আলাদা। তো মালিক আমার টাকা দিচ্ছে, তাহলে আমার কাছে কি টাকা বাড়ছে। আর টাকা মানে কি সম্পদ, সম্পদ বলে কি হয়, ডেবিট হয়, সেটা কি ডেবিট হইব, ডেবিট হবে না? আর মূলধন, তাহলে কি প্রতিষ্ঠান তো মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেলে কি হয়, কি হয়, ক্রেডিট হয়। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে কি ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, সেটা কি ক্রেডিট। বুঝে গেছে? তাহলে এখন বলেন কয় টাকা, 20,000 টাকা, 20,000 টাকা সেম জায়গায়। এখন কারণটা কি, নগদ ইনকাম প্রতিষ্ঠান বাড়ছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি এ প্লাস,
সম্পদ বৃদ্ধি পেলে কি এ প্লাস, মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেলে কি ও ই প্লাস। বুঝছি এটা? বুঝা গেছে? ওকে। আবার 2 তারিখে দেখো, 2 তারিখ কি বলছে, অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করছেন। আচ্ছা কম্পিউটার কিনছি তাই না, এখন আমরা দেখতে কম্পিউটার কি সম্পদ, কম্পিউটার তো একটা সম্পদ তাই না, এখন একটা সম্পদ কিনছি, তাহলে সম্পদটা আসে কি দিয়ে কিনলাম, টাকা দিয়ে কিনছি, নগদ টাকা তো চলে গেছে, নগদ টাকা তো সম্পদ, তাহলে একটা কম্পিউটার একটা সম্পদ আসলো আর একটা সম্পদ চলে গেল। তো লিখি পক্ষ কয়টা, দুইটা, একটা কম্পিউটার হিসাব একটা নগদ হিসাব। এখন কম্পিউটার তো আমরা লিখি না ভাইয়া, কম্পিউটারকে কি লিখি, অফিস সরঞ্জাম লিখি। সো অফিস সরঞ্জামটা লেখো এখানে, অফিস সরঞ্জাম। আরেকটা কি কিনলাম, মানে আরেকটা কি গেছে, আরেকটা পক্ষ কি নগদান। সো অফিস সরঞ্জাম এটা কি, আমার প্রতিষ্ঠানে কম্পিউটার আসছে ভাই, এটা আমার একটা সম্পদ। আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। নগদান হিসাব, আরে ভাই নগদ টাকা তো আমার সম্পদ, সম্পদ 50 টাকা দিয়ে দেওয়া লাগছে তাই না, নগদ হিসাব দিয়ে দিলে কি হয়, মানে চলে গেলে কি হয়, ক্রেডিট হয়। কত হাজার টাকা, এই আসলে তো 25,000 টাকা গেছে, 25,000 টাকা। তো এখানে কি একটা সম্পদ বাড়ছে, কম্পিউটার বৃদ্ধি পাইলো, আমার আসলো প্রতিষ্ঠানে, একটা সম্পত্তি আসলো আর একটা সম্পত্তি চলে গেল, মানে নগদ টাকা চলে গেল, এটা কি এ মাইনাস। ওকে। তারপর আছে কি 3 তারিখ, এই তো দেখেন অফিসের ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করছে, 3 মাসের অগ্রিম প্রদান, এখন কি দিয়ে প্রদান করছে, নগদ টাকা দিয়ে, নগদ টাকা চলে যাবো তাই না, আর ভাড়া আমার একটা ব্যয়, সো অগ্রিম ভাড়া, এটা কিন্তু আমার ব্যয় হইব না, অগ্রিম ভাড়া আমার সম্পদ। বুঝে গেছে, অগ্রিম ভাড়া কি আমার একটা সম্পদ। সো সম্পদ বৃদ্ধি পাইছে, অগ্রিম ভাড়া, দুইটা পক্ষ, বুঝছো, অগ্রিম ভাড়া আর কি নগদান। এখন অগ্রিম ভাড়া আমার কেন সম্পদ, মনে করো কেন সম্পদ, তুমি তোমার কোচিং এর বেতন 3 মাসের এক লগে দিয়ে দিলা, এখন 1 মাসের ডাকি, মনে করো 3 মাসে তোমার কোচিং এর ভাড়া মানে ফি হচ্ছে 15,000 টাকা, 5,000 করে তাই তো, 3 মাসের একসাথে দিয়ে দিলা, যে প্যারা নেই একসাথে দিয়ে দিছি তাই না, শেষ, একসাথে দিয়ে দিলে তোমার রানিং মাসের কত 5,000, আর 2 মাসের ডাকি অগ্রিম। এই 2 মাস তো টিচার তোমার কাছে টাকা চাবে না, কোচিং এর প্রতিষ্ঠান তোমার কাছে টাকা চাবে না, টাকা চাবে, এই 2 মাস কিন্তু তোমার জন্য সম্পদ। অগ্রিম কোনো কিছু করলে আর একটা শর্টকাটে মাথায় রাখবা যে অগ্রিম ব্যয় হলে তোমার জন্য সম্পদ, এটা আমি বুঝাইছি অনেকবার। অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়টা কি সম্পদ। অগ্রিম আয়, অগ্রিম আয় এটা কি দায়, এল। মনে করো আমি তোমার জন্য টেস্ট পরীক্ষা আগে 2 মাসের একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এই মনে করো তোমরা সবাই আমাকে পেমেন্টটা করে দিলা 2 মাসের জন্য, এখন মনে করো এটা আমাদের কাছে কি একটা দায়, তোমার কাছে কি, মনে করো তুমি আমার কোর্সে 500 টাকা দিয়ে ভর্তি ভর্তি হইলা তাই না, 2 মাসের জন্য, টেস্ট পরীক্ষা আগে 2 মাস পরে আর কি, বোর্ড পরীক্ষা 2 মাস আগে ভর্তি হইলা তাই না, 500 টাকা, এখন তুমি তো লামসামে দিয়ে দিছো, এককালীন দিয়ে দিছো, এটা তোমার কাছে কি ভাই, এটা তোমার কাছে সম্পদ। ভাই এটা আমার কাছে, যেটা আমার কাছে দায়, এটা কি হয়েছে আমার কাছে অগ্রিম আয় হয়েছে, তাহলে তুমি কি করছো, অগ্রিম ব্যয় করছো, 2 মাসের একসাথে দিয়ে দিছো, আর আমি ভাই কি করলাম, অগ্রিম আয় করছি। এই অগ্রিম আয়কে আরেকটা সুন্দর ভাষা বলে অনুপার্জিত আয়, ইংলিশে বলে আনআর্নড। ওকে, শেষ, বুঝে গেছে এতটুকুই। কোথায় ছিলাম, কই চলে গেছি। সো অগ্রিম ভাড়া কেন সম্পদের কাছে বুঝছি, সো অগ্রিম ভাড়া ডেবিট, কেন ডেবিট হলো, ভাই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, নগদ হিসেবে কি একটা সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। কত হাজার টাকা ছিল, 18,000 টাকা, 18,000 টাকা। সো অগ্রিম ভাড়া কি সম্পদ তাই না, সম্পদ তো, সো কি হবে এ প্লাস এ মাইনাস। বুঝা গেছে। 4 তারিখ, 4 তারিখ কি বলছে, 4 তারিখ বলছে রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। আরে ভাই নগদের কথা উল্লেখ নেই, এটা যদিও তোমাদেরকে আমি জাবেদারদের শিখাবো যে নগদের কথা উল্লেখ নাই, প্রতিষ্ঠার নাম উল্লেখ আছে, তাহলে এটা কি বাকিতে বিক্রয়, এখানে লেখা আছে রাজনের নিকট বিক্রয় করা হলো, নগদের কথা উল্লেখ নেই, তার মানে কি বাকিতে বিক্রয় করছি। আর বাকিতে বিক্রয় করলে কি হয় বল, বাকিতে বিক্রয় করলে স্যার প্রাপ্য হিসাব বাড়ে না, বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব বাড়ে। সো প্রাপ্য হিসাব কি একটা সম্পদ, আমি ওই বেটার কাছে টাকা পামু তাই না, সো প্রাপ্য হিসাব কি সম্পদ, প্রাপ্য হিসাব আর কি বিক্রয় তাই না, বিক্রয়, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে কি হয় স্যার, ডেবিট হয়। বিক্রয় আমার একটা আয়, আয় বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। কত হাজার টাকার পণ্য বিক্রয় করছি, 25,000 টাকা।
এখন প্রাপ্য হিসাব কেমন? সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? এ প্লাস হয়। বি কে আমার জন্য একটা আয়, আয় মানে কি? মালিকানা সূত্রে যাইবো, তাহলে ওই প্লাস। বুঝছি তো? বুঝছি। এখন 5 নম্বরটা করো। 5 নম্বরটা দেখো। 5 নম্বর কি বলছে? ব্যাংক চার্জ ধার্য করলো, তাই না? ব্যাংক চার্জটা কি? অ্যাকাউন্ট আছে মানে তোমার চার্জ আছে, টাকা থাক টাকা থাকলে আর কি, তাই না? একটা বেসিক একটা চার্জ আছে। সো এই চার্জটা কি তোমার ব্যয়, তাই না? এই চার্জটা কোথা থেকে কেটে নিবে ভাই? ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিব। বলবেন এই ভাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা চার্জ আছে, তাড়াতাড়ি 500 টাকা পাঠান, 200 টাকা পাঠান, এরকম বলবে? তোমার এখানে 500 টাকা আছে, 200 টাকা টুস করে কাইটে রেখে দিব, বলবে আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা চার্জ কেটে রেখেছি, শেষ। সো ব্যাংক চার্জ কি আমার একটা ব্যয়, আর ভাই ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ওকে। সো ব্যাংক চার্জ কি? সো ব্যাংক চার্জ হিসাব কি? ডেবিট। কেন ডেবিট? ব্যয় বৃদ্ধি পাইছে সেজন্য ডেবিট। আর কোথা থেকে কমবো? নগদ টাকা আমাকে ফোন দিছে, ভাই 200 টাকা চার্জ দিছে, তাড়াতাড়ি 200 টাকা পাঠান, এরকম বলবে? না, এগুলো তো বলবে না। কি বলবে? কিছুই বলবে না। ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে 200 টাকা রেখে দিবে। সো কোথা থেকে কমলো? একটা সম্পদ কমে গেল। সো ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছি। এখন কত টাকা কাটছে দেখি তো। বেশি তো কাটছে, 1500 টাকা কাটছে। 1500 টাকা। সো ব্যাংক চার্জ আমার একটা কি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যাংক হিসাব, ব্যাংক আমাদের জন্য কি একটা সম্পদ, আর সম্পদ হ্রাস। বুঝছি। পাঁচটা, প্রথম পাঁচটা বুঝে গেছে। বুঝছি তো। ওকে। এই আমার তো থিওরি ক্লাস নেওয়ার কথা ছিল, আমি তো তোমার ম্যাথ করাচ্ছি, এরকম কথা হইলো? আচ্ছা 6 নম্বর। শিট, আমি তো মুছে ফেলছি। দেখে নিও তোমরা। 6 নম্বরে, 6 নম্বরে কি বলা আছে? ব্যাংক হতে উত্তোলন করা হলো। ভাইয়া ব্যাংক হতে উত্তোলন কি শিখেছিলাম? ব্যাংক হতে উত্তোলন করা মানে কি? ব্যবসার প্রয়োজন উত্তোলন করা, মনে আছে? তাহলে যা মানে পক্ষটা কি? তো একটা কি? ব্যাংক হতে উত্তোলন করে নগদ টাকা পাবেন, নগদান হিসাব, আর ব্যাংক দুইটা পক্ষ। সো নগদ টাকা যেহেতু পাইছেন, নগদ আমার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর ব্যাংক একটা সম্পদ, ব্যাংক থেকে টাকা কমছে, তাহলে কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 6000 টাকা। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর একটা সম্পদ হ্রাস পাইছে। 7 নম্বর, 7 নম্বর কি বলছে? ধারে পণ্য ক্রয়, আর বুঝাবো না। ধারে পণ্য কিনলে প্রদ হিসাব হয়। ওকে। ক্রয় করছে, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, প্রদ হিসাব আমার জন্য একটা দায়, তাই না? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। কত হাজার টাকা? 7 না, এটা কি 15,000 টাকা? সো ক্রয় আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে যদি ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সূত্র হ্রাস পায়, প্রদ হিসাব দায়, দায় বৃদ্ধি পেলে তো এল প্লাস। 8 নম্বর, আটে কি বলছে? মজুরি প্রদান করছে, মজুরি আমরা যেমন একটা ব্যয় বা খরচ, খরচ ব্যয় না, মজুরি খরচ। তো মজুরি হিসাব চাইবো, মজুরি কি লিখলাম এটা? আচ্ছা এটা মজুরি লিখছি। মজুরি হিসাব, আর মজুরি দেবো কি দিয়া? নগদ টাকা দিয়া, নগদান হিসাব, নগদান হিসাব। সো মজুরি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি হইব? ডেবিট হইব। নগদান হিসাব সম্পদ, সম্পদ কমে গেলে কি হইব? ক্রেডিট হইব। কত টাকা? 3000 টাকা। কত? 3000। সো মজুরি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব মাইনাস হয়। নগদ টাকা আমার সম্পদ, সম্পদ হ্রাস পেলে তো সম্পদ হ্রাসে আর কি। ওকে। 9 তারিখ দেখো। 9 তারিখ কি বলছে? ক্রয় ফেরত। ক্রয় ফেরত জিনিসটা কি? ক্রয় ফেরত হলে কি হয়? ক্রয় হলে ব্যয় হয়, আর ক্রয় ফেরত হলে ব্যয় হ্রাস করে। বুঝে গেছে? শেষ। ক্রয় ফেরত করলে কি হয়? পাওনাদার কমে যাবে, পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার মানে ক্রয় ফেরত বলতে কি, না বাকিতে পণ্য ক্রয় করছে, বাকিতে পণ্য, ক্রয়কৃত পণ্যটা তুমি ফেরত দিছে, এই জন্য কি পাওনাদার। পাওনাদার কি হইব? পাওনাদার কমে গেছে, পাওনাদার কমলে কি হয়? ডেবিট হয়। পাওনাদার বৃদ্ধি পেলে ডেবিট হয়, সরি ক্রেডিট হইতো। পাওনাদার কমে গেলে ডেবিট। আর কি? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বুঝানো লাগবে? বুঝিয়ে দিবি একটু। যে আচ্ছা দেখো, পণ্য ক্রয় করলে কি হয়? যে বাকিতে পণ্য ক্রয় করলে হইতো কি, যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো ব্যয় বৃদ্ধি পাইতো আর পাওনাদার বৃদ্ধি পাইতো। মনে করো আমি তোমার থেকে, তোমার কইতেছি, তোমার থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করছি 5000 টাকা, তাহলে ক্রয় হিসাব হয়েছে, তোমার ব্যয় হয়েছে, আমি তোমার পাওনাদার, তুমি আমার পাওনাদার হয়েছো, কথাটা বুঝছো? এখন তুমি কি করলা? যে স্যার ভাইয়া আপনার পণ্য তো নষ্ট, মিয়া 2000 টাকা পণ্য আমার ফেরত দিলা।
তাহলে তোমার কি হলো, তাহলে তোমার 5,000টা কমে গেল। তাহলে 5,000টা কমাই দিলে কি হয়, ডেবিট হয়। আর ক্রয়, এখন তো ফেরত দিবা, ফেরত দিলে কি হয়, ব্যয়টা কমে যেতেছে, তো ব্যয়ের আসলে ক্রয় ফেরত ক্রেডিট। আর ব্যয় বৃদ্ধি হতে ডেবিট, ব্যয়ের আসলে কি হয়, ক্রেডিট হয়। সো 5,000 কমছে, ব্যয়ও হ্রাস পাইছে, ঠিক আছে। 5,000 কমলে কি হয়, এল মাইনাস হয়। আর ব্যয় হ্রাস পাইছে যেহেতু, এখানে ওই প্লাস হইব। বুঝতে পারছি? কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা 10 নম্বরে দেখো তো, 10 নম্বরে কি বলছে? 10 নম্বর বলছে মালিক কর্তৃক উত্তোলন। এই যে ব্যক্তিগত জিনিস উত্তোলন করছে, মালিক কর্তৃক উত্তোলন করলে কি হয়, উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন, তো উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। আর উত্তোলন করছে কি, নগদ টাকা উত্তোলন করছে, নগদ টাকা যদি কমে যায় তাহলে কি হইব, ক্রেডিট হইব। কত টাকা হচ্ছে, 10,000 টাকা। সো উত্তোলন, উত্তোলন, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট। সো উত্তোলন কার উপাদান, মালিকানা সত্ত্বের উপাদান, তাহলে কি হইব, ওই মাইনাস হইব না, ওই মাইনাস হইব। আর নগদ টাকা আমার সম্পদ, সম্পদ কমে গেছে, তাহলে এ মাইনাস। অঙ্ক করে দিয়েছি তোমাদের, আমাদের মাত্র অর্ধেক শেষ হয়েছে। কতক্ষণ হয়েছে দেখো তো, আমাদের এখনো বিশাল সিলেবাস বাকি আছে আজকের অধ্যায়। আজকে এক ক্লাসে শেষ করব, প্যারা নেই। 1 মিনিট ব্রেক নিই। একদিনে একটা করে ক্লাস ধরবা, বিশেষ করে 28 ব্যাচ যারা আছো। 27 ব্যাচ তো বেশিরভাগ সিলেবাস শেষ হওয়ার পথে, তারপরে রিভিশন কাজ করবে এবং বেসিকটা আরো বিল্ড আপ করবে। এসএসসি 28 যারা আছো, তোমরা তো এখন 9 এর ফাইনাল পরীক্ষা তোমাদের এখন হয়নি, তাই না? তোমরা কি করো ভাইয়া, আশা করি এই ক্লাসগুলোকে তোমাদের টিউশন বা কোচিং কিছুই হয়তো করা লাগবে না, তাই না? আমি নিজে বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করে দিব। সেই ক্লাসগুলো তোমরা বসে বসে করবা, খাতা কলম নিয়ে করবা। আশা করি অনেক উপকৃত হবে। আশা করি কি ভাই, তোমাদের টিউশন কিছু করা লাগবে না। তো দেখো, আমাদের এখন লাগবে কি, 29 পৃষ্ঠা যাও। 29 পৃষ্ঠায় আমাদের কিছু বই আছে, তাই না? কিছু আমরা হিসাবের বই রাখি, লেনদেন এবং হিসাবের বই, একটা জাবেদা এবং একটা খতিয়ান। জাবেদা হচ্ছে আমাদের প্রাথমিক বই এবং খতিয়ান হচ্ছে পাকা বই বা স্থায়ী বই যেটা বলো। এখন এই জাবেদাকে আমরা অনেকভাবে প্রকারভেদ করছি। দেখো আমাদের এখানে আছে কি, ক্রয় জাবেদা। আমরা এটা লিখবো না এখন। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা আমরা কি লিপিবদ্ধ করি, এগুলো আমরা লিখবো না, জাস্ট বইতে আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো। ক্রয় জাবেদা আমরা বাকিতে ক্রয়টা লিপিবদ্ধ করতাম, তাই না? আমরা দ্বিতীয় অধ্যায় লেনদেনের ক্লাসে আমরা বলছিলাম যে চালান দেখে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। চালান দেখে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। ওকে, সো ক্রয় জাবেদা কি লিপিবদ্ধ করা হয়, বাকিতে ক্রয় লিপিবদ্ধ করা হয়। এটা কোনটা থেকে প্রস্তুত করা হয়, এটা চালান দেখে প্রস্তুত করছিল, চালান দেখে। আরটা কি আছে, তখন বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় জাবেদা কি, এইটাও এর দিকে প্রস্তুত করছে। বিক্রয় জাবেদা কি, বাকিতে বিক্রয়। এখন দুইটাই এর দিকে প্রস্তুত করছে, এটা কাহিনীটা কি, এটা কাহিনী তো বলাই আছে দ্বিতীয় ক্লাসে, তাই না? এটা কাহিনী আছে, চালান কেন প্রস্তুত করতাম, চালান প্রস্তুত করতাম বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। বুঝে গেছে? এই দুইটা শেষ। তারপর আছে কি আমাদের ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা, এটা কেন প্রস্তুত করা, লিখবো না তো, বইতে আছে, জাস্ট বলে দিব। ক্রয় ফেরত জাবেদা কেন প্রস্তুত করা, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। এখন মনে করো তুমি আমার থেকে 1,000 ইউনিট, 1,000 ইউনিট মানে 1,000 পিস মাল ক্রয় করছো, তাই না? এখান থেকে মনে করো 200 পিস মাল ড্যামেজ বা ডিফেক্টেড আছে। এখন কি তুমি আমার স্যার মানুষ দেখে বা ভাই মানুষ দেখে আমাকে ফেরত দিবা না? আমি বললাম স্যার আপনার কাছ থেকে এত টাকা ধরে 1,000 পিস মাল কিনছিলাম, এর মধ্যে 200 পিস মাল নষ্ট বা আমার মন মতো হয় নাই, এখন তুমি আমাকে ফেরত দিবা। এই ফেরতের সাথে সাথে যে চিঠিটা প্রেরণ করবো, এটা কি, ডেবিট নোট, তাই না? আর এই ডেবিট নোট দেখে কি প্রস্তুত করে, ক্রয় ফেরত জাবেদা, ডেবিট নোট। এই ডেবিট নোটের আরেকটা নাম আছে, ডেবিটের আরেকটা নাম কি, দেনা লিপি। এইটা কিন্তু অনেক আগের নাম, বুঝছো? কিছু মানে অনেক এক্সপিরিয়েন্স বা অনেক বয়স্ক টিচার থাকলে তারা এই নামগুলো ইউজ করে এমসিকিউ তে কঠিন করার জন্য। তো ডেবিট নোটের আরেকটা নাম কি, দেনা লিপি। আর ক্রয় ফেরত জাবেদা কেন প্রস্তুত করা হয়, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয়, এটা কি, ক্রয় ফেরত জাবেদা। এই ক্রয় ফেরত জাবেদা কি থেকে প্রস্তুত করে, ডেবিট নোট। ডেবিটের আরেকটা নাম কি, দেনা লিপি। আশা করি বুঝতে পারছো। ক্রয় ফেরতের পর আসে কি, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এই বিক্রয় ফেরত জাবেদাটা কি, ওই বাকিতে বিক্রয়িত
মানে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে জাবেদা প্রস্তুত করে কি বিক্রয় ফেরত জাবেদা। এই বিক্রয় ফেরত জাবেদা কি দেখে প্রস্তুত করে? এটা কি ক্রেডিট নোট দেখে প্রস্তুত করে। এই ক্রেডিট নোট আরেকটা নাম কি পাওনা লিপি, পাওনা চিঠিও বলা হয়, পাওনা লিপি। এটা কাহিনীটা কি? ওই যে তুমি যে আমারে ভাই, তুমি তোমার কথা কইতাছি, তুমি যে আমারে 200 ইউনিট মাল ফেরত দিছো না, তুমি তো আমাকে 200 মাল ফেরত দিছিলা তাই না? তুমি আমাকে 200 মাল ফেরত দিছো, এটা যে আমি পাইছি, এটা আমি তোমাকে জানাই দিলাম যে এক সাহেব, আপনার কাছ থেকে আপনি যে আমাকে 200 টাকা 200 ইউনিট পণ্য ফেরত পাঠিয়েছেন, এটা আমি পাইছি। এইটার জন্য যে পুরস্কার কি ক্রেডিট নোট, আর এই ক্রেডিট নোটটা দেখে তোমার কি ক্রয় বিক্রয় ফেরত যাদের প্রস্তুত করা হইতো। বুঝা গেছে? ওকে, এখন কি নগদ প্রাপ্তি জাবেদা, এটা অষ্টম অধ্যায়ের পড়া, তারপর ডিটেলসে পড়া মনে। এখন নগদ প্রাপ্তি জাবেদা। আচ্ছা, নগদ প্রাপ্তি জাবেদার কাহিনীটা কি? নগদে যেগুলো পাইছো তাই না, নগদের সকল প্রাপ্তিগুলো এই জাবেদা লিপিবদ্ধ করবে, নগদ প্রাপ্তি। এখন এইটা তুমি কোনটা থেকে প্রস্তুত করবা, মানে কোনটা থেকে প্রস্তুত করা লাগে? এটা প্রস্তুত করা লাগে ভাই ক্যাশ মেমো দেখে। ক্যাশ মেমো, ক্যাশ মেমোতে বিক্রেতা, মানে বিক্রেতাই ক্যাশ মেমো দেখে প্রস্তুত করে। বিক্রেতা ক্যাশ মেমো দেখে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করে, আর নগদ প্রদান জাবেদা সেম ক্যাশ মেমো দেখে ক্রেতা প্রস্তুত করে। নগদ প্রদান জাবেদা এটা ক্যাশ মেমো দেখে কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। বুঝতে পারছি? ওকে, তারপর আছে কি প্রকৃত জাবেদা। ভাই, প্রকৃত জাবেদা শুনলে খুব কঠিন লাগতে পারে, আসলে প্রকৃত জাবেদা তেমন কিছু না, এটাকে সাধারণ জাবেদা বা সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা জিনিসটা কি? নর্মালি আমরা যেগুলো একটু আগে এন্ট্রি দিয়ে আসলাম ওইগুলো, যে এই সকল লেনদেন গুলোতে যেগুলো যাইবো না, যে এন্ট্রি গুলো যাবো না, এটা কই যাইবো? প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। অর্থাৎ উপরে এই ক্রয় জাবেদা, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই ছয়টায় যেগুলো যাইবো না ওগুলো কোথায় যাইবো? ওগুলো যাবো ক্রয় প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদাতে যাবে। বুঝতে পারছি? বুঝা গেছে? ওকে, শেষ। ঠিক আছে? ওকে, এখন আসে হিসাব চক্রতে। হিসাব চক্র জিনিসটা কি? আর দুটো টপিক আছে। হিসাব চক্র, ও ফাইন লিখছি, ফাইন কর্ডার তো পুরো একদম ডিসকভার বানিয়ে দিয়েছি। হিসাব চক্র, আচ্ছা হিসাব চক্র জিনিসটা কি? আচ্ছা, হিসাব চক্র বোঝার আগে একটা জিনিস বুঝো, যে আমরা চলমান প্রতিষ্ঠানের একটা ধারণা আছে, বা চলমান প্রতিষ্ঠানের নীতি তাই না, এটা ধারণা। এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী আমরা একটা প্রতিষ্ঠান মনে করি, একটা প্রতিষ্ঠান অনন্তকালব্যাপী চলতে থাকবো তাই না। এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা যে ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয়। আর এই জন্য ব্যবসায় হিসাব সংরক্ষণের এই ধারাবাহিক আবর্তনটাকে বা কার্যক্রমটাকে আমরা হিসাব চক্র বলি। এটা কি সার্কেলের মতো রোটেশন হয়ে থাকে, চক্রাকারে ঘুরতেই থাকে। বুঝে গেছে? চক্রাকারে ঘুরতে থাকে কি আমি তোমাকে দেখাই। মনে করো একটু একটু বড় করি, দাঁড়াও। ওকে, হিসাব চক্র তো বুঝছি, মানে ব্যবসায়ের এই যাবতীয় কার্যক্রমটা এই চক্রাকারে সারা বছর আবর্তিত হতে থাকে, এটা কি হিসাব চক্র। আর আমরা কি জানি যে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকে তাই না। সো আমাদের হিসাব চক্রে আমাদের বইতে 10টা জিনিস দেওয়া আছে, 10টা। কয়টা? 10টা। এখন 10টা একটু দেখো যে, আচ্ছা প্রথমটা দেখো, লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ, আচ্ছা আগে বুঝাই যে লেনদেন শনাক্তকরণ করতে হবে কে? এই যে ভাই আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি না যে ঘটনা এবং লেনদেন থেকে, মানে ঘটনা তো থাকে, সব সকল কিছু তো ঘটনা, এবং কোন ঘটনাগুলো লেনদেন হইতো? যেগুলো আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইতো, ওগুলো তোমার লেনদেন হইতো। সো এই সকল আর্থিক ঘটনা থেকে আমি লেনদেন গুলো শনাক্ত করুন। সে ঠিক আছে, এখানে ভাই আমার বিশ্লেষণের দরকার নেই, যে লেনদেন গুলো শনাক্ত করুন। শনাক্ত করা শেষ। শনাক্ত করা যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি দ্বিতীয় স্টেপে আসো। দ্বিতীয় স্টেপে মানে কি করবো? এই লেনদেনটার বিশ্লেষণ করবো, পোস্টমর্টম করবো, বুঝছো? লেনদেনটাকে কি বিশ্লেষণ করব। বিশ্লেষণে কি করব? বিশ্লেষণ করবো কি, এটা দুইটা পক্ষ বের করব। ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করার আগে যে দুটো পক্ষ বের করতাম, কথার কথা, যে আমরা এখান থেকে লেনদেন শনাক্ত করে পাইছি কি বেতন প্রদান করছি, কি বেতন প্রদান করছি, তাহলে বেতনের ভাই কয়টা পক্ষ ছিল? দুইটা। দুইটা কি, একটা হলো বেতন, এটা কি বেতন, আর একটা কি নগদান। এটা কি লেনদেন বিশ্লেষণ করে আমি দুইটা খাত বা দুইটা পক্ষ বের করলাম, এটা কি আমাদের
লেনদেন বিশ্লেষণ, এটা বুঝে গেছে? ওকে। এন্ড থার্ড ওয়ানে আমার কি করতে হবে, এটা আমরা জাবেদা ভুক্তকরণ করতে হবে, জাবেদা দিতে হবে, জাবেদা ভুক্তকরণ, জাবেদা ভুক্তকরণ, জাবেদা ভুক্তকরণ বই পড়ালেখা বাদ দিই। জাবেদা ভুক্তকরণ কি করতে হয়, এই যে আমি এখানে যে দুইটা হিসাব বের করলাম না, বা দুইটা পক্ষ বের করলাম, একটা বেতন একটা কি নগদান, বুঝতে পারছি তো? একটা বেতন একটা নগদ। সো আমার বেতন এটা কোন শ্রেণী হিসাব, এটা ডেবিট হবো না ক্রেডিট হইব, এই ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমার জাবেদা দিতে হইব দুটো দাখিলা পদ্ধতি অনুসারে। আর আমরা জানি কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বেতন একটা ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট, এটা আমরা পারি, তাই না? সো জাবেদা ভুক্তকরণে এই হিসাবগুলো ডেবিট ক্রেডিট উল্লেখ করে আমরা জাবেদাভুক্তকরণ করতে হইব। 4 নম্বরে আমাদের কি করা আছে দেখো, খতিয়ান করা লাগে, খতিয়ান, খতিয়ান ভুক্তকরণ। আচ্ছা, খতিয়ান ভুক্তকরণ আমরা কি করি, আমরা তো ভাই প্রতিষ্ঠানে অসংখ্য ব্যয় হয়, তাই না? মনে করো এরকম খরচ অনেক পাতি হয়েছে, মনে করো বেতনই দিছে অনেক, বা নগদান হিসেবে অনেক আছে, তাই না? তো নগদে অনেক ট্রানজাকশন করি না। এখন খতিয়ান মনে করো জাবেদার থেকে একটা এন্ট্রি নিয়ে নিই, বা একটা হিসাবে শিরোনাম নিয়ে নিই। মনে করো আমি এখন নগদান হিসাবে খতিয়ান প্রস্তুত করুন, নগদান হিসাব, তাই না? তো নগদান হিসাব যদি আমি করি, মনে করো নগদান হিসাব, নগদ হিসাব যখন করুন, আমার এই প্রতিষ্ঠানে যাবতীয় মানে 1 মাসে বা 1 বছর সকল নগদ হিসাব এন্ট্রি এখানে থাকবো। এটা কি খতিয়ান। খতিয়ানে আমি কি করি, এই জাবেদা থেকে একটা শিরোনাম উঠাই না, ওই শিরোনামের আন্ডারে যতগুলো লেনদেন হয়েছে বা ট্রানজাকশন হয়েছে ওগুলো আমরা হিসাব করি, ঠিক আছে? খতিয়ানের পর আছে কি ভাই, রেয়ামিল প্রস্তুত করো, রেয়ামিল করো। আচ্ছা, রিয়ামিল আমরা যেন কেন প্রস্তুত করতাম জানি না, পরেই তো নেই। আচ্ছা, এক কথা মাথায় রাখো, রিয়ামিল প্রস্তুত করি আমরা হিসাব বিজ্ঞানের বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। অর্থাৎ আমার দেখতে হইব রিয়ামিলের মাধ্যমে দেখি যে ডেবিট সমান আছে নাকি ক্রেডিট, অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান আছে কিনা, এটা আমরা রিয়ামিলের মাধ্যমে প্রমাণ করি। এখন রিয়ামিল প্রস্তুত করি কি দেখে, রিয়ামিল প্রস্তুত করি ভাই খতিয়ান দেখে। এখন খতিয়ান যে শিরোনাম গুলা ছিল, যে ক্রয়, বিক্রয়, নগদ, এগুলা এগুলা দিয়ে আমরা কি রিয়ামেল প্রস্তুত করি, তাই না? এই শিরোনামের উদ্ধৃত গুলা দিয়ে আমরা রিয়ামেল প্রস্তুত করি। রিয়ামেল প্রস্তুত করার পর আমাদের 6 নম্বরে কি আছে, 6 নম্বরে ছিল হলো কি, কার্যপত্র। কার্যপত্র জিনিসটা কি, কার্যপত্র কিন্তু আমরা এটাকে ওয়ার্কশিট বলা হয়, এটা তোমাদের আসে, এই ইংলিশ টার্মটা জানতে হবে, ওয়ার্কশিট। এরা বহু গড়া বিশিষ্ট একটা নগদান বইয়ের মতো, একটা বহু গড়া বিশিষ্ট এরকম, ঠিক আছে? অনেকগুলো গড় থাকে, ইন্টারে অঙ্কটা আছে, বুঝা গেছে? তো কার্যপত্র, কার্যপত্র আমরা কেন প্রস্তুত করা হয়, ওই আর্থিক বিভিন্ন প্রস্তুতকরণটাকে, আর্থিক কিন্তু বিশাল বড় একটা লেংদি জিনিস, তাই না? এই আর্থিক বিভিন্ন প্রস্তুতিতে সহজ করার জন্য একটা অপশনাল একটা জিনিস, এটা কার্যপত্র, এটা কি ঐচ্ছিক একটা জিনিস। সো আর্থিক বিভিন্ন প্রস্তুতকে সহজতর করার উদ্দেশ্যে এই কার্যপত্রটা প্রস্তুত করা হয়, এটা একটা ঐচ্ছিক জিনিস। এই ঐচ্ছিক জিনিসটা তোমাদের এমসিকিউতে আসে। আর একটা ঘুরে ফিরে এমসিকিউ আসে যে আর্থিক বিনিয়োগ প্রস্তুত সহজ করার জন্য কোনটা প্রস্তুত করে, কার্যপত্র। কার্যপত্র কি একটা ঐচ্ছিক ধাপ, ওকে। আর 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে ভাই আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী আমাদের সবার হেডেক, তাই না? আর্থিক বিবরণী। আচ্ছা, আর্থিক বিবরণী কি করি, প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানার সাথে জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এক কথা একটু শর্টকাট জানি এতটুকুই, ঠিক আছে? তারপর আছে কি আমাদের আর্থিক বিবরণী, পরে আছে কি আমাদের, ও শিট, আমি তো তোমার 6 নম্বর তো একটা স্কিপ করে গেছে, তাই না? এটা হবে 7 নম্বরে, কার্যপত্র হবে 7 নম্বরে, আর 6 নম্বর হচ্ছে তোমার একটা স্কিপ হবে সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা কথা খেয়ালই ছিল না। সমন্বয় দাখিলা দেখো, সমন্বয় দাখিলা, সমন্বয় দাখিলা কি, অর্থাৎ এক বছরে তোমার অনেকগুলা আয় হয় না, যে প্রাপ্য আয়, অগ্রিম আয়, বকেয়া, প্রাপ্য, এগুলা আছে না, যে প্রাপ্য আয় ব্যয়, আয় বা ব্যয়, আর বকেয়া আয় বা ব্যয়, এই খরচগুলো অ্যাডজাস্ট করার জন্য যে দাখিলা প্রস্তুত করে সমন্বয় দাখিলা, মানে অ্যাডজাস্ট বলতে কি, অর্থাৎ আমার এই হিসাবকালে আমার কতটুকু টাকা আয় হয়েছে। মনে করো ওই যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে 3 মাসে 12 অগ্রিম প্রদান করছে 25,000 টাকা বা 18,000 টাকা ছিল, তাই না? 18,000 টাকা অগ্রিম প্রদান, এই অগ্রিম প্রদান, তাহলে আমার এই বছরে তা কত টাকা হয়েছে বা এই মাসে কত টাকা আইছে, এটা আমি অ্যাডজাস্ট করা লাগবো না? এটা কিসের মধ্যে অ্যাডজাস্ট করি, সমন্বয় দাখিলার মধ্যে অ্যাডজাস্ট করি। সমন্বয় দাখিলা কি কি সমন্বয় করা হয় বা অ্যাডজাস্ট করা হয়, প্রাপ্য আয় ব্যয়, বকেয়া আয় বা ব্যয়, এতটুকু মাথায় রাখো ভাই। ইন্টারে এগুলো একটা অধ্যায় আছে। সো আমি তোমাদের এখন বেশি কিছু লাগে না, এখানে শুধু এমসিকিউ আসে, এই জন্য আমি আর ডিপলি যাচ্ছি না, ওকে? এমনিতে ক্লাস অনেক বড় হয়ে গেছে, পোলাপাইন ক্লাসের ডিউরেশন দেখে ভয় পায় ক্লাসে ঢুকবো না,
আচ্ছা, তো 6 গুলো 7 গুলো 8 কি আমাদের 8 হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করে আমি অলরেডি বলে ফেলছি। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব জানার জন্য। 9 আছে কি তোমার সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা এটাকে ইংলিশে বলা হয় ক্লোজিং এন্ট্রি। এই সমাপনী দাখিলার মাধ্যমে কি করি, আয় অর্থাৎ এক কথায় নামিক হিসাবটাকে ক্লোজ করে দিই, একটা নামিক হিসাবটাকে বন্ধ করে দিই, ক্লোজ করে দিই। আয় ব্যয় উত্তোলন, মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয়, উত্তোলন হিসাব এক কথা কি নামিক হিসাবে বন্ধ করে দিই। এটা কি সমাপনী দাখিলার মাধ্যমে। কারণ এক বছর আয় আরেক বছর যাইবো না, তাহলে তো আমার অ্যাকচুয়াল হিসাব মানে হিসাব করা তো হইলো না, তাই না? তো এক বছর আয় ব্যয় আরেক বছর যাইবো না, এই জন্য কি করি এই সমাপনী দাখিলার মাধ্যমে চলতি বছরের সকল মুনাফাজিত আয় ব্যয় উত্তোলন হিসাবগুলোরে ক্লোজিং করে দিই, বন্ধ করে দিই। এটা কি সমাপনী দাখিলা। লাস্ট ওয়ান হচ্ছে কি হিসাব পরবর্তী রেয়ামিল। এই হিসাব পরবর্তী রেয়ামিল এটা আমরা কি বলি জানো? হিসাব পরবর্তী রেয়ামিলকে আমরা প্রারম্ভিক জাবেদা বলি। হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। আচ্ছা, হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদার জিনিসটা দেখো। দেখো আমরা এই সমাপনী দাখিলার মাধ্যমে কি কি বন্ধ করছি, আয় ব্যয় ও উত্তোলন, এই তিনটা জিনিস আমরা সমাপনী দাখিলার মধ্যে বন্ধ করছি। তাহলে আমাদের আরো কি থাকে, আর তিনটা জিনিস থাকে না, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই যে এগুলো থাকে সম্পদ, দায়, কি লিখলাম সম্পদ এ এল ও ইংলিশ ভালো লিখতে পারি তাই না, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস নিয়ে বছর শুরুতে প্রারম্ভিক জাবেদা দেওয়া হয়। এটা কি হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। বুঝতে পারছি? বুঝছি? আর বুঝিয়ে দিব একসাথে। ওকে, প্রথমটা লেনদেন শনাক্তকরণ। একসাথে দেখো, লেনদেন শনাক্তকরণ আমরা কি করছিলাম, যে ঘটনাগুলো থেকে লেনদেনটারে আলাদা করছি, চিহ্নিত করছি। ভাই তুই লেনদেন, তুই বইয়া থাক। ওকে, লেনদেন বিশ্লেষণে কি করছি, আপনি তো লেনদেন স্যার তাই না, আপনি লেনদেন আপনার দুইটা পক্ষ বের করতে হবে, দুইটা পক্ষ বা দুইটা হিসাব খাত বের করছি। জাবেদাভুক্তকরণ কি করছি, এই যে হিসাব খাত কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা নির্ণয় করে জাবেদা দিচ্ছি। জাবেদা থেকে কি করলাম, খতিয়ানভুক্ত করলাম। এই জাবেদার শিরোনামগুলো ইউজ করে আমরা খতিয়ান নিছি, যাতে একসাথে একটা হিসাব কালে পূর্ণাঙ্গ একটা হিসাব পাওয়া যায়। রিয়ামিলে কি করতাম, এই খতিয়ান এন্ট্রি গুলা বা উদ্ধৃতিগুলো নিয়ে রিয়ামিল প্রস্তুত করছি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। দেন আছে কি 6 নম্বর সমন্বয় থাকলে কি করতাম, এই যে প্রাপ্য আয় ব্যয়, বকেয়া আয় ব্যয় এগুলা কি সমন্বয় করতাম, তাই না? যে এই বছরে অ্যাকচুয়ালি কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা বকেয়া আয়টা আছে, এগুলোর জন্য। ঠিক আছে। কার্যপদ্ধতি কি, আর্থিক প্রস্তুতিকে সহজত করার জন্য বা সহজে যাতে আর্থিক বিনিয়োগ প্রস্তুত করতে পারে, এই জন্য কি কার্যপদ্ধতি প্রস্তুত করতে হবে। এটাকে ইংলিশে ওয়ার্কশিট বলা হয়। এটা প্রস্তুত করা একটা ঐচ্ছিক কাজ। আট 8 নম্বর আছে কি আর্থিক বিনিয়োগ। আর্থিক বিনিয়োগ জিনিসটা কি, প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব জানার জন্য আমরা আর্থিক বিনিয়োগ প্রস্তুত করি। 9 নম্বর আছে কি সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি কি করতাম, নামিক হিসাবগুলো বন্ধ করতাম, আয় ব্যয় উত্তোলন অর্থাৎ মুনাফাজিত আয় ব্যয় উত্তোলনগুলো বন্ধ করে দিতাম। আর হিসাব পরবর্তী রেমেল বা এই প্রারম্ভিক জাবেদা কি করতাম, যে সম্পদ, দায়, মালিকানা থাকে আছে এটা নিয়ে বছরের শুরুতে জাবেদা দিতাম। এটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা বা হিসাব পরবর্তী রেমেল। আশা করি ভাই 10টা একদম ডান। ওকে, শেষ। আমরা একদম ভেরি ক্লোজিং এ চলে আসছি, বুঝছো? ভাবছিলাম ক্লাসটা ছোট হবে, 1 ঘন্টা ভিতরে শেষ হয়ে যাবে, এমনকি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে মেবি। ঘড়িটাও আনি নেই, বুঝছো? আচ্ছা, হিসাবের ধারাবাহিক রক্ষা নিতে, এটা তো কিছুই দরকার নেই। হিসাবের ধারাবাহিকতা রক্ষা নিতে আমরা কি করি, চলমান প্রতিষ্ঠান, তো চলমান ধারণা নীতি অনুযায়ী আমরা কি করি, একটা প্রতিষ্ঠান দেখো অনির্দিষ্টকাল চলতে থাকে। আর হিসাবের ধারাবাহিকতা রক্ষা নীতি অনুযায়ী কি, একটা প্রতিষ্ঠান শুরুতে যেই নিয়মিত ফলো করে হিসাব রক্ষণ করতো, মানে যতদিন প্রতিষ্ঠান চলবো ওই হিসাব মানে হিসাব নীতি অনুযায়ী বা যে হিসাব মানে ব্যবসা প্রতিষ্ঠান চালাইতো ওই সেম হিসাব নীতি অনুযায়ী বা হিসাব নীতি ফলো করে হিসাব প্রস্তুত করবো, এইটাই। ঠিক আছে, এইখানে আর কিছু পড়ার দরকার নেই। যে আমরা কি করতাম, চলতি বছর সম্পদ দায়ের সমাপনী জের সমূহকে পরবর্তী বছরে প্রারম্ভিক জের হিসেবে দেখাইতাম, মানে বিগিনিং ব্যালেন্স দেখাইতাম, প্রারম্ভিক উদ্ধৃত দেখাইতাম। এক্ষেত্রে চলতি বছর শেষ থেকে সম্পদ সমূহকে ডেবিট এবং দায় সমূহ ক্রেডিট করে প্রারম্ভিক দাখিলা প্রদানের মধ্যে ধারাবাহিক রক্ষা করা হয়। সেম জিনিস, অর্থাৎ একটা ফ্লোতে রাখা হয়, হিসেবে ধারাবাহিকতা রক্ষা করা হয়। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, অঙ্ক আসবে কোন দিয়ে, তাই না? এখানে তেমন একটা অঙ্ক আসে না, আমি তোকে আগেই দেখাই দিই এখানে কি কি অঙ্ক আসে। আসে ওই যে 73 অঙ্ক প্রারম্ভিক মূলধন, একটা অঙ্ক আসবে দেখবা।
বা সমাপনী মূলধন, লাভ বা ক্ষতি, ওই যে পায়ে শিখলাম যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, কারণ সহ ডেবিট বা ক্রেডিট নির্ণয়। এত কিছু কষ্ট করে বুঝলা, এখন অ্যাপ্লাই করবা কই? এই জন্যই তো অ্যাপ্লাই শিখাইতেছি। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, এটাকে বলা হয় আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়। আরেকটা নাম আছে, বই তো আছে, আধুনিক পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়। আর এখানে কিছু ভাউচার আছে, যেটা দ্বিতীয় অধ্যায়, ভাউচার প্রস্তুত করো, সেম এগুলো আসে। বুঝে গেছে? যদি এই তিনটা কি তোমার একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা 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 কোনো পদ্ধতি না। এটা হলো তোমার যে প্রতিষ্ঠান ছোট এবং লেনদেনের সঙ্গে খুবই কম, ওরা এর ওর ইচ্ছা মতো, মানে ওর যা মন চায় ওইটাই করো। মন চাইলে আজকে দুইটা রাখবো, মন চাইলে একটা রাখবো না, ওর ইচ্ছা, অর্থাৎ মালিকের ইচ্ছা মতো। তো আমরা আজকে আসি একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে। একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে তোমার এক কথা কি তুমি মাথার মধ্যে নগদ ও ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়। তারপর এটা মালিকের মর্জির উপর ডিপেন্ড করে, যে মালিকের ইচ্ছা হলো আজকে দুইটারই হিসাব রাখলো, মালিকের ইচ্ছা আমি রাখুনই না। কারণ এটা কি, কোন ব্যবসা প্রতিষ্ঠান রাখা হয়, যে ব্যবসা প্রতিষ্ঠান আয়তনে ছোট এবং লেনদেন সঙ্গে খুবই নগণ্য, মানে খুব কম সংখ্যক লেনদেন হয়, ওই ক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতি সংরক্ষণ করা হয়। এতটুকু জানলে এখানে হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, এতটুকু জানতে হবে যে একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, তোমার জন্য এতটুকু ইনাফ। এখন এর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে ভাইয়া অঙ্ক আসে। একতরফা দাখিলা পদ্ধতি তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আমি লিখে দিই। আচ্ছা, প্রথমটা কি, প্রারম্ভিক মূলধন। আচ্ছা, প্রারম্ভিক মূলধন জিনিসটা কি ভাইয়া? প্রারম্ভিক মূলধন হচ্ছে অর্থাৎ বছরের শুরুতে বা ব্যবসার শুরুর দিনে, অর্থাৎ মূলধন কতটা আছে, মূলধনটা কি, অর্থাৎ ওই দিনের, মনে করো 1 তারিখ ব্যবসা শুরু করছে, 1 তারিখে মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিবা, কি, প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ওকে, দেন সমাপনী মূলধন। ভাইয়া সমাপনী মূলধন মানে কি, হিসাবকালের শেষ দিন, তাই না? ওই ব্যবসার শেষ দিন না, হিসাবকালের শেষ দিন। আমরা সাধারণত 31 ডিসেম্বর ধরে নিই। তো সমাপনী মূলধন অর্থাৎ ওই দিনে আমার কত টাকা সম্পদ আছে, কত টাকা দেয় আছে, সম্পদ থেকে দায়টা বাদ দিবা, তাহলে সমাপনী মূলধনটা বেরিয়ে আসবে। তো সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আর একটা কি মোস্ট ইম্পর্টেন্ট, লাভ বা ক্ষতি। ভাইয়া এই অঙ্কটা অনেক সহজ, বাট কিছু কিছু বোর্ডে আমি দেখছি একটু ট্রিকি করে দিছে, একটু ট্রিকি করে দিছে। এই ট্রিকি ম্যাথ গুলো নিয়ে আমাদের দ্বিতীয় ম্যাথ সলভিং ক্লাসটা হবে। আমরা যে সেকেন্ড ম্যাথ সলভিং ক্লাস 1, ওইখানে অনুশীলনের 6টা ম্যাথ সলভ করাবো। দ্বিতীয় ম্যাথ সলভিং ক্লাসে কি করবো, ওই যে ট্রিকি ট্রিকি 10টা, ভাই কয়টা, 10টা সিকে সলভ করে দিব, তাহলে আর কোনো প্যারা হইব না। তো লাভ বা ক্ষতি সূত্রটা কি, সমাপনী মূলধন যোগ উত্তোলন, উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে ভাই, একতরফা দাখিলা পদ্ধতিতে এই তিনটা সূত্র আমাদের অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা আমাদের পরীক্ষায় আসে আসে। ওকে, দেখো প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস মোট দায়, সমাপনী মূলধন, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, লাভ বা ক্ষতি, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। বুঝতে পারছি? শেষ আমাদের এখানে থিওরিটিক্যাল ক্লাস শেষ। এখন আমাদের কি করি, যে অনুশীলনে একটা অঙ্ক আছে, তাই না? এই অনুশীলনী এমসিকিউ কয়টা আছে দেখো তো, এমসিকিউ আছে 11টা এমসিকিউ সলভ করে দিই, আর 32 পেজের যে কাজটা আছে ওটা সলভ করে দিই। তাহলে আমাদের মনে করো বেসিক প্লাস টুকিটাকি যা আছে সবকিছু শেষ, মানে টুকটাক ম্যাথে প্র্যাকটিস হয়ে গেল, তাই না? ওকে, আর তাহলে ম্যাথ সলভিং মানে এই অধ্যায় 2 নম্বর ক্লাস আমরা কি করব, এটা কিন্তু আমাদের কোর্সের 4 নম্বর ক্লাস, আর এই অধ্যায় ফার্স্ট ক্লাস, বুঝতে হবে কিন্তু। তো আমরা এখন দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, তো ভাইয়া সবই করেন, এটা কেন বাদ দিবেন, তাই না? কাজে কি বলা আছে দেখো, পলাশ কুমার পাল, সরি পলাশ কুমার, কুমার আছে উনি, পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। ওই যে কইলাম না ভাই, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান এগুলো রাখে। 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ, 1 তারিখ মানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা। তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি।
31 ডিসেম্বরে মানে সমাপনী তারিখে এতো লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি যেহেতু চাইছে আমাদের, দাঁড়াও, লাভ বা ক্ষতির সূত্রটা কি বলেন, মাত্র লিখে দিচ্ছি, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে বস, এখন কি বের করতে হবে দেখেন, এখন হলো কি সমাপনী মূলধন। আচ্ছা চলেন সমাপনী মূলধন এখানে বের করি। সমাপনী মূলধন কি সূত্র ছিল, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়, মানে কি 31 ডিসেম্বর তারিখে দেখতে হইব। এখানে বলছে 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ ছিল 1,20,000, 1,20,000 ছিল মোট সম্পদ। 1,20,000 থেকে মাইনাস করবেন কত, 30,000, মানে কত, 90,000 না, 90,000 কি আমাদের সমাপনী মূলধন, 90,000। উত্তোলন কত, এনে কইছে তিনি উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা, উত্তোলন করছে 15,000 টাকা, ডিরেক্টলি দেওয়া আছে 15,000 মাইনাস প্রারম্ভিক মূলধন তো একটাই আছে 70,000 টাকা, ডিরেক্টলি বলে আছে 70,000 যোগ অতিরিক্ত মূলধন, এবং তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, তাহলে এটা কি আন্ডা। 90 আর 15 কত, 1,00,000, 1,05,000, 1,05,000 মাইনাস 70,000, 75, নো 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 70, 1,00,000 থেকে 70 গুলো থাকে কত, 30, তাহলে 35,000 না রে। আমি ভাই হিসাবে খুব কাঁচা ভাই, তার অঙ্ক বললো কি ভাই, অঙ্ক পারে না। 35,000 টাকা ঠিকই আছে। তো এটা কি 35,000 টাকা কি আমাদের লাভ, প্রফিট। যখন এটা মাইনাস ফিগার আসতো তখন কি ক্ষতি হইতো, বুঝা গেছে, মাইনাস ফিগার আসলে কি ক্ষতি। আমাদের ভাইয়া ক্লাসটা পুরো শেষ। এখন যেহেতু থিওরি গুলো পড়াইলাম, অনুশীলন কটা এমসিকিউ আছে বুঝে বুঝে শেষ করে দিই, তাহলে আমার আজকে ক্লাসের দায়িত্বটা শেষ। আমাদের এমসিকিউ সলভ, এমসিকিউ সলভ ক্লাস হইতে হবে 100 তে 100, কোনো কিছু ল্যাকিংস থাকা যাবে না। ওকে, সো ফার্স্ট ওয়ান দেখো, হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন, বেশি জনপ্রিয় কারণটা কি, ডিরেক্টলি দেওয়া আছে দুতরফা দাখিলা পদ্ধতি একটা পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। এটা ডিরেক্টলি অ্যান্সার, এটা থিওরিটিক্যাল থেকে আসছে, এটা ডিরেক্টলি অ্যান্সার হচ্ছে গ, একের গ। দেন 2 নম্বরে বলছে কি দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি, এই পদ্ধতির দাতা ও গ্রহীতা দুইটা পক্ষ থাকে। হ্যাঁ, আমরা 5টা বৈশিষ্ট্য পড়ছি, কয়টা, 5টা। ফার্স্ট ওয়ান দ্বৈত সত্তা, সেকেন্ড ওয়ান দাতা ও গ্রহীতা, থার্ড ওয়ান ডেবিট ও ক্রেডিট করা, ফোর্থ সমানক্র আদান প্রদান, লাস্ট ওয়ান সামগ্রিক ফলাফল। সেখানে বলছে দাতা গ্রহীতা দুটো পক্ষ থাকবে, মোট ডেবিট অঙ্ক সবাই মোট ক্রেডিট অঙ্ক সমান হবে। এই যে প্রথম দিকে ঠিক আছে, ফাইন মানলাম, গ্রহীতার হিসাব ক্রেডিট, আরে ভাই কি, যে গ্রহণ করবো উনি কি ডেবিট, শিখাইছি না। সো এটা কি হবে 1 আর 2, মানে 2 এর ক। তিনের কি, তিনে বলা আছে 1 জানুয়ারি 2017 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ দায়ের পরিমাণ ছিল 1,80,000 ও 75,000। তার মানে হচ্ছে কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, যেহেতু প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, তাহলে প্রারম্ভিক সম্পদ ছিল 1,80,000 টাকা আর দায় ছিল 75,000 টাকা, 1,05,000, 1,05,000 আছে কোথায়, তিনের কতে, কেমনে বের করলাম, 1,80,000 থেকে মাইনাস করছি কত, 75,000, থাকে কত 1,05,000, এটা কত অ্যান্সার, এটা হচ্ছে তিনের ক। চার কি, তারপরে সমাপনী দায়, শুধু সমাপনী দায় শেষে দেখো 31 ডিসেম্বর 2017 তারিখে ওনার দায় ছিল নগদ সম্পদ, মজুত পণ্য সম্পদ, দিনাদার সম্পদ, আসবাবপত্র সম্পদ, এখানে যে পাওনাদার আর ব্যাংক ঋণ, তো 40, দেখো পাওনাদার আছে কত 40,000, ব্যাংক ঋণ আমার দায়, ব্যাংক ঋণ কত 50,000, পাওনাদার ছিল 45,000, ভুল বলছি তো। সো 95,000 টাকা কত, এই 95,000 টাকা, এটা কত নম্বর অ্যান্সার, এটা হচ্ছে তোমার 4 খ। 5 বলো, 5 কি বলছে, 2017 সালে মুনাফার পরিমাণ কত, আচ্ছা মুনাফা তাই না, অঙ্ক করতে হবে, তার মানে মুনাফা, তাহলে আমাদের কি সমাপনী মূলধন, সমাপনী মূলধন কত পেলাম 95,000 টাকা, না 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 না, সব মূলধন এটা সমাপনী দায়, সমাপনী মূলধন কত ছিল দেখো, সমাপনী মূলধন নগদ 80,000 টাকা, নগদ 80,000, মজুত পণ্য 34,000,
দিনাদার 96,000, আসবাবপত্র 40,000, এটা থেকে বাদ দিবা কি 95,000 বাদ দিবা, যা থাকে এটা কি সমাপনী মূলধন। বের করো। 80, 34, 96, 40, 2,50,000 মাইনাস 95, 1,55,000 টাকা, তাই না? 1,55,000 টাকা কি আমার সমাপনী মূলধন। লেখো তাহলে সমাপনী মূলধন কত? 1,55,000 টাকা। আমরা জানি কি সমাপনী মূলধন যোগ উত্তোলন, তাই না? উত্তোলন কত? উত্তোলন কি আছে? এই যে আছে। এবং বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনয়ন করেন 60,000 টাকা, এবং ব্যবসা হতে মালিক নগদ উত্তোলন করেন 35,000 টাকা। সো 35,000 টাকা, এটা কি সমাপনী মূলধন যোগ উত্তোলন। এখন কি মাইনাস প্রারম্ভিক মূলধন কত বস? প্রারম্ভিক মূলধন বের করছি 1,05,000 টাকা। 1,05,000, 5,000 প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে বলা আছে বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত আনয়ন করেন 60,000 টাকা। 60,000 যোগ বিয়োগ করেন কত আসে দেখেন। সো 1,55,000 যোগ 35, এখানে আসে কত? 1,90,000 মাইনাস 1,05,000 যোগ 60, 1,65,000। সো 1,90,000 থেকে 1,65,000 বাদ দাও, 25,000 টাকা প্রফিট, 25,000 টাকা মুনাফা, 25,000 টাকা। 25,000 টাকা আছে, সো অবশ্যই থাকবে না এখন। সো নেট মুনাফা 25,000 টাকা। 5 এর ক নম্বর অ্যান্সার। ওকে 5 বুঝছি। এখন 6তে দেখো, 6তে কি বলছে? একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত হিসাব রাখা কি? সাধারণত কি কিসের হিসাব রাখা হয়? এটা পারো না? দেখো এখানে তো পড়াইছে, দেখো একতরফা দাখিলা পদ্ধতিতে কিসের হিসাব রাখা হয়? সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলো, আয় ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। তার মানে কি আমরা এখানে সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করি, কিন্তু আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করি না। তার মানে এখানে অ্যান্সার হবে কি সম্পদ ও দায়। 6 অ্যান্সার কত? 6 এর ক, সম্পদ ও দায় হিসাব সংরক্ষণ করা হলো, আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয় না। 7 নম্বর পৃষ্ঠা উল্টাও। নিচের কোনটি সঠিক? সূত্র বলছে তাই তো, এটা কোনটা সঠিক? এটা হচ্ছে গ নম্বর সঠিক। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন সূত্রটা কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস মোট দায়। 8 নম্বরে যান। 8 নম্বর কি বলছে? আর্থিক বিবরণী খসড়া, খসড়া ঐচ্ছিক যেটা বললাম ওই যে খসড়া, তাই না? ওয়ার্কশিট, এটা কি সমন্বয় দাখিলা না? এটা কি কার্যপত্র। আর্থিক বিবরণী খসড়া শুধু ব্যবহার করা হয় কারে? কার্যপত্রে, ওয়ার্কশিটে। হিসাব চক্রতে পড়ে আসছি। 9 নম্বর কোনটি ধারাবাহিকতা সঠিক, তাই না? এটা হিসাব চক্রটা ওই যে ফরম্যাটটা মুখস্থ করা লাগবে। সো কত দেখো রিয়ামিল, তারপর সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী, এটা কি সঠিক? দেখো কোনটা সঠিক। আগে রিয়ামিল, তারপর সমন্বয় দাখিলা, তারপর কার্য, তারপর আর্থিক বিবরণী। সো রিয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী। তার মানে ক নম্বরটা আমাদের সঠিক। আর কত বলছে সমন্বয় দাখিলার পর রিয়ামিল না, আগে রিয়ামিল আসে, তাই না? রিয়ামিল তার ক নম্বরটা সঠিক। 10 নম্বরে কি বলা আছে? প্রারম্ভিক মূলধন 70,000 টাকা, সমাপনী মূলধন 90,000 টাকা করে, লাভ ক্ষতির পরিমাণ কত? সেম জিনিস। তাহলে দেখো আমাদের সূত্রটা কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন, তাই না? তার মানে ভাই এখানে সমাপনী মূলধন দেওয়া আছে শুধু 90,000 টাকা, উত্তোলন দেওয়া নেই। তারপর কি মাইনাস, মাইনাস কি প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখন কি প্রারম্ভিক মূলধন আছে 70,000 টাকা, 70,000 টাকা, তাহলে 90 মানে 70, 20,000 টাকা কি প্রফিট। বুঝতে পারছি? তো 20,000 টাকাই আমার লাভ। 10 এরও ক, ওরে বাবা ক বর্ণ হয়ে গেছে। 11 নম্বরটা কি বলছে? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি? একটু দেখো। ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট, এই ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্যাঁ ঠিক আছে তো। প্রথম ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট, ঠিক আছে, বাট আয় হ্রাস পেলে কি ক্রেডিট? আয় হ্রাস পেলে তো ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই না? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ঠিক আছে, আয় হ্রাস পেলে এটা হয় নাই। সুবিধা গ্রহণকারী ডেবিট, হ্যাঁ সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট, এটা ঠিক আছে। দেখি লাস্ট নম্বরটা, সুবিধা গ্রহণকারী ক্রেডিট না ভাইয়া, সুবিধা প্রদানকারী ক্রেডিট। তার মানে 11 গ অ্যান্সার। বুঝে গেছে? আর টাইম সেখানে নেই। আচ্ছা বলো, তো কথা বলি তোমার সাথে, বলো ক্লাসটা কেমন লাগলো? আজকে একটা ক্লাসে আমরা
দুতরফা দাখিলা পদ্ধতি, মানে যেটা আমাদের বেসিক টু প্রো হিসাব বিজ্ঞান কোর্সের দ্বিতীয় অধ্যায় ক্লাসটা ছিল, তাই না? দুতরফা দাখিলা পদ্ধতি একদম ভাই এ থেকে জেড পর্যন্ত সবকে বুঝাইতে পারছি? বলো। একদম মানে যা যা আছে একদম এ থেকে জেড পর্যন্ত একদম সকলে, মানে এমসিকিউ থেকে শুরু করে কাজটা সকলে শেষ করে দিছে। ক্লাসটা যদি ভালো লাগে থাকে ভাই, ভাইয়ারা, তাহলে কি করবা? বন্ধু বান্ধব একটু শেয়ার করে দিবা, যাতে পেজটা সবার কাছে যায়, ইউটিউব চ্যানেল সবার কাছে যায়, সবাই যেন উপকৃত হইতে পারে। তুমি একলা সকল কিছু জানলা, বন্ধু বান্ধব জানলে সমস্যা, সবাই একটু জানাই দিবা। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ওকে।